দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমরা অলরেডি ফৌজদারি কার্যবিধি আইন একবার পড়িয়েছি, সাথে আমরা বাড়ির কাজগুলো করাচ্ছি, রেগুলার দিচ্ছি এবং এগুলোর আমরা উত্তর করে দিচ্ছি। আমরা কার্যবিধি আইন আবার 1 মাস পরে পড়ব। আজকে আমরা দণ্ডবিধি আইন যেখানে শেষ করছিলাম ওইখান থেকে পড়ব, সাথে পুলিশ আইন পড়া শুরু করবো ইনশাল্লাহ। আপনারা জানেন আমাদের ক্লাসে আমরা প্রতিদিন 2টা করে আইন পড়াই, যতটুকু পারি ইনশাল্লাহ চেষ্টা করি ইনশাল্লাহ। আমরা একটু রিভিশন দেই। দণ্ডবিধি আইনে মোট 511টা ধারা আছে। এই সব ধারাগুলো আমাদেরকে জানার দরকার নাই। যেগুলো আমাদের পুলিশ রিলেটেড বা পুলিশের কার্যক্রমের উপর ডিপেন্ড করে ওই ধারাগুলো আমরা জানার চেষ্টা করব। এক ধারায় বলতেছে যে দণ্ডবিধি আইন সমগ্র বাংলাদেশে কার্যকর হবে। 2 ধারায় বলতেছে আপনি এমন একটা অপরাধ, বাংলাদেশের অভ্যন্তরে কোনো ব্যক্তি কোনো অপরাধ করলে এই দণ্ডবিধি আইন অনুযায়ী আপনার তার বিচার করা হবে। 3 ধারায় বলতেছে আপনি এমন অপরাধ বিদেশে করছেন যেটা ওই দেশে অপরাধ না, কিন্তু ওই অপরাধের অভিযোগ বাংলাদেশে আসলে ওই অপরাধের বিচার বাংলাদেশে আপনার করা যাবে। এরপরে 4 ধারায় বলতেছে এক্সট্রা টেরিটোরিয়াল, অর্থাৎ অতিরাষ্ট্রিক, অর্থাৎ কোনো অপরাধ বিদেশে করেন বা বাংলাদেশে করেন, যেখানেই করেন না কেন ওই অপরাধের বিচার বাংলাদেশে আপনার করা যাবে। চায়না নাগরিক যদি বাংলাদেশে খুন করে সেই অপরাধের বিচারও বাংলাদেশে আপনার করা যাবে। 6 ধারায় বলতেছে জেনারেল এক্সপ্লেনেশন, অর্থাৎ সাধারণ ব্যাখ্যা। বলতেছে দণ্ডবিধি আইনের অধীনে আপনার জেনারেল সাধারণ ব্যাখ্যার ক্ষেত্রে সাধারণ ব্যতিক্রমটাকে প্রায়োরিটি দিতে হবে। অর্থাৎ দণ্ডবিধি আইনের অধীনে কোনো সংজ্ঞা বলেন, ব্যাখ্যা বলেন, উদাহরণ বলেন, শাস্তি বলেন, যাই দেন না কেন, দণ্ডবিধির 76 থেকে 106 ধারার যে ব্যতিক্রমগুলো রয়েছে সেটাকে প্রায়োরিটি দিয়ে আপনাকে কাজ করতে হবে। এই আইনের 14তে রাষ্ট্রের কর্মচারী, 17তে সরকার, 19-এ জজ, 20-এ বিচারালয়, 21-এ সরকারি কর্মচারী, 22-এ হচ্ছে আপনার স্থাবর অস্থাবর সম্পত্তি, 23-এ অন্যায় লাভ অন্যায় ক্ষতি, 24-এ অসাধু ভাবে, 25-এ প্রতারণামূলক ভাবে, 27 ধারায় নিজের সম্পত্তি স্ত্রী বা ভৃত্যের অধীনে থাকলে তা নিজের অধীনে রয়েছে বলে গণ্য হবে। 28 ধারায় হচ্ছে আপনার দলিল, 30-এ মূল্যবান জামানত, 31-এ হচ্ছে উইল, 34-এ কমন ইন্টেনশন বা সাধারণ অভিপ্রায়, 40-এ অপরাধ, 52-তে সরল বিশ্বাস, 52-র কথে হচ্ছে অপরাধমূলক আশ্রয়দান বা আশ্রয়দান, 53-তে দণ্ড সমূহ। দণ্ডবিধি আইনের দণ্ড 5 প্রকার, কারাদণ্ড 2 প্রকার। 75 ধারায় হচ্ছে বর্ধিত দণ্ড, 74 ধারায় হচ্ছে নির্জন কারাবাস। এত সময় যা পড়লাম এগুলো কোনো কাজে আসে না, কোনোদিন পরীক্ষায় আসে না। শুধুমাত্র ওই যে 2-4টে ধারা আছে, 34 ধারা, তারপরে 23, 24, এই 3টা পয়েন্ট পড়লেই পরীক্ষায় কমন থাকে। কিন্তু এখন যেটা আপনাদেরকে অলরেডি পড়াইছি আগে, 76 থেকে 106 সবার জানা উচিত এবং এখান থেকে আমাদের পুলিশের প্রশ্ন সবসময় কমন থাকে। অর্থাৎ এটা দণ্ডবিধি আইনের 4র্থ অধ্যায়, জেনারেল এক্সেপশন, অর্থাৎ সাধারণ ব্যতিক্রম, যে ক্ষেত্রে একজন মানুষ অপরাধ করলেও তার কোনো শাস্তি হয় না বা সে অপরাধী হয় না। 76 ধারায় বলতেছে সরকারি কর্মচারী আইন বলে বাধ্য হয়ে তথ্যের ভুল ধারণাবশত কোনো কাজ করলে সেটা অপরাধ নয়। 77 ধারায় বলতেছে বিচারকের কোনো কাজ অপরাধ না। 78 ধারায় বলতেছে বিচারকের নির্দেশে কোনো ব্যক্তি কোনো কাজ করলে সেটাও কোনো অপরাধ না। 79-তে নিজেকে আইন সমর্থিত মনে করে কোনো কাজ করলে সেটাও কোনো অপরাধ না। 80 ধারায় বলতেছে আইনানুগ কার্য সংগঠন করতে যেয়ে দুর্ঘটনাবশত কোনো অপরাধ হলে সেটাও কোনো অপরাধ না। 81 ধারায় বলতেছে বড় ক্ষতির হাত থেকে বাঁচার জন্য ছোট অপরাধ করলে সেটাও কোনো অপরাধ না। 82-তে 9 বছরের কম বয়স্ক কোনো ব্যক্তির কাজ কোনো অপরাধ না। 83-তে 9 বছরের বেশি 12 বছরের কম বুদ্ধির পরিপক্কতা থাকলে অপরাধ, পরিপক্কতা না থাকলে কোনো অপরাধ না। 84-তে বলতেছে অপ্রকৃতস্থ ব্যক্তির কাজ অপরাধ না। 85 ধারায় বলতেছে অনিচ্ছাকৃত ভাবে মদ্যপান করে কোনো অপরাধ করলে সেটাও কোনো অপরাধ না। 86 ধারায় বলতেছে ইচ্ছাকৃত ভাবে মদ্যপান করে মাতলামি করে কোনো অপরাধ করলে শাস্তির হাত থেকে আপনি বাঁচতে পারবেন না। 87 ধারায় বলতেছে 18 বছরের ঊর্ধ্বে
মৃত্যু বা গুরুতর জখমের উদ্দেশ্য ব্যতীত খেলাধুলা বা কোনো কাজ করতে যে কোনো অপরাধ হলে সেটাও কোনো অপরাধ না। 88 ধারায় আপনাকে বলতেছে অনুমতি নিয়ে উপকার করতে যে ক্ষতি হয়ে গেলে সেটাও কোনো অপরাধ না। 89 ধারায় বলতেছে পিতামাতার অনুমতি নিয়ে বা অভিভাবকের অনুমতি নিয়ে উপকার করতে যে ক্ষতি হয়ে গেলে সেটাও কোনো অপরাধ না। 90 ধারায় বলতেছে যে যে সকল ক্ষেত্রে সম্মতি সম্মতি হিসেবে গণ্য হবে না। দণ্ডবিধি আইনের 90 ধারায় বলতেছে 5টি ক্ষেত্রে সম্মতি সম্মতি হিসেবে গণ্য হবে না। 91 ধারায় বলতেছে 87, 88, 89 ধারায় সম্মতি নিয়ে কাজ করলে অপরাধ হয় না, ঠিক আছে, কিন্তু যে ক্ষেত্রে সম্মতি কোনো স্বতন্ত্র অপরাধ সৃষ্টি করে সেই ক্ষেত্রে সম্মতির দোহাই দিয়ে আপনি বাঁচতে পারবেন না। যেমন গর্ভপাত করার জন্য যদি কেউ সম্মতি দেয় এটা অবশ্যই অপরাধ হিসেবে গণ্য হবে, তবে জীবন রক্ষার্থে গর্ভপাত করলে সেটা কোনো অপরাধ হবে না। ধর্ষণের অনুমতি দিয়ে কেউ যদি মেলামেশা করে সেটা অবশ্যই অপরাধ হবে, এক্ষেত্রে সম্মতি কোনো কাজে আসবে না। এই আইনের 92 ধারায় বলতেছে উপকার করতে ও বিনা অনুমতিতে উপকার করতে যে ক্ষতি হয়ে গেলে সরল বিষয়ে সেটাও কোনো অপরাধ না। 94 ধারায় বলতেছে খুন ও রাষ্ট্রের বিরুদ্ধে মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধ ব্যতীত অন্য কোনো ক্ষেত্রে স্বেচ্ছায় উপকার করতে যে ক্ষতি হয়ে গেলে সেটা অপরাধ হবে, অন্যথায় অপরাধ হবে না। 95 ধারায় সামান্য ক্ষতিকারক কার্য অপরাধ না। এই আইনের 96 থেকে 106 খুবই গুরুত্বপূর্ণ, দ্য রাইট অফ প্রাইভেট ডিফেন্স অর্থাৎ আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার সম্পর্কে আলোচনা করছে। 96, 97 আত্মরক্ষার ব্যক্তিগত অধিকারের সংজ্ঞা। 98 ধারায় অপ্রকৃতস্থ লোকের কাজের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার থাকবে। 99 ধারায় 4টি ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যাবে না। 100 ধারায় দেহের ক্ষেত্রে 6টি ক্ষেত্রে দেহ রক্ষার জন্য মৃত্যু পর্যন্ত ঘটাতে পারবেন। 101 ধারায় দেহের ক্ষেত্রে যতটুকু ক্ষতি বা আঘাত করা প্রয়োজন ঠিক ততটুকু করতে পারবেন, এর বেশি করা যাবে না। এরপরে হচ্ছে আপনার 102 হচ্ছে দেহের প্রতি আক্রমণকারীর আক্রমণ যখন শুরু হবে আপনার আত্মরক্ষার অধিকার তখনই শুরু হবে, আক্রমণ শেষ হয়ে গেলে আপনার আক্রমণও শেষ হয়ে যাবে। এই আইনের 103 বলতেছে সম্পত্তি রক্ষার্থে 4টি ক্ষেত্রে আপনি মৃত্যু পর্যন্ত ঘটাতে পারবেন। এই আইনের 104 বলতেছে সম্পত্তির ক্ষেত্রে যতটুকু ক্ষতি বা আঘাত করা প্রয়োজন ঠিক ততটুকু করতে পারবেন, তার বেশি করা যাবে না। এই আইনের 105 আপনাকে বলতেছে সম্পত্তি রক্ষার্থে আত্মরক্ষার আরম্ভ এবং স্থিতিকাল আপনাকে আলোচনা করছে। হ্যালো। আচ্ছা, কোন পর্যন্ত গেলাম? 106 বলতেছে নিরপরাধ ব্যক্তির ক্ষতি সাধন করেও আপনি আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারবেন, ইভেন আপনি মৃত্যু পর্যন্ত আপনি ঘটাতে পারবেন। এই আইনের 107 ধারায় বলতেছে যে আপনার অ্যাবেটমেন্ট অর্থাৎ অপরাধের সহায়তা। 108 বলতেছে দুষ্কর্মের সহায়তাকারী 5টি ক্ষেত্রে বা 5 ভাবে অপরাধের সহায়তা সংগঠিত হয়। 109 আপনাকে বলতেছে অপরাধের সহায়তাকারীর শাস্তি এই ধারায় বর্ণিত হয়েছে। অর্থাৎ এই ধারায় বলছে যে যে ক্ষেত্রে সহায়তাকারীর শাস্তি নাই সেই ক্ষেত্রে সহায়তাকারীর অপরাধ সংগঠনের যে শাস্তি সহায়তাকারীরও সেম একই শাস্তি হবে। এই আইনের 118 ধারায় আপনাকে বলছে পাবলিক যদি অপরাধের সংবাদ গোপন করে বা না দেয় সেই ক্ষেত্রে তার শাস্তি। 119 বলতেছে সরকারি কর্মচারী আমলযোগ্য অপরাধ প্রতিরোধ করা তার দায়িত্ব, সে কোনো ব্যবস্থা না নিলে 119 তার শাস্তি। 120 কতে আপনাকে বলতেছে ক্রিমিনাল কনস্পিরেন্সি অর্থাৎ অপরাধমূলক ষড়যন্ত্র, আর 120 খতে তার শাস্তি। 124 কতে রাষ্ট্রদ্রোহমূলক অপরাধ। 130 রাজবন্দী যুদ্ধবন্দীকে আশ্রয়দানের শাস্তি। 136 সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী থেকে পলাতক হলে তার শাস্তি। 140 সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীর সদস্য না হয়েও যদি আপনার তাদের পোশাক পরিধান করে কোনো অপরাধ সংগঠনের ইন্টেনশন নিয়ে তার শাস্তি। আমাদের পুলিশের পদোন্নতি পরীক্ষার জন্য 141 থেকে 160 খুবই গুরুত্বপূর্ণ, এটাও আপনাদেরকে আমি অলরেডি পড়াইছি। 141 বেআইনি সমাবেশের সংজ্ঞা। 142 সদস্য হওয়া। 143 বেআইনি সমাবেশের শাস্তি। 144 মারাত্মক সজ্জিত হয়ে বেআইনি সমাবেশে অংশগ্রহণ করার শাস্তি। 146 দাঙ্গার সংজ্ঞা।
147-এ দাঙ্গার শাস্তি, 148-এ মারাত্মক সজ্জিত হয়ে দাঙ্গা অংশগ্রহণ করার শাস্তি, 149 ধারায় বেআইনি সমাবেশ অপরাধ প্রমাণ করার জন্য কতিপয় বিষয় আপনাকে প্রমাণ করতে হবে। 152-তে সরকারি কর্মচারীকে দাঙ্গা দমনকালে আঘাত প্রদান করার শাস্তি। 157 ধারায় আপনাকে বলতেছে যে বেআইনি সমাবেশে ভাড়াটিয়াদের আশ্রয় দানের শাস্তি। 158 ধারায় বলতেছে ভাড়াটিয়া হওয়ার শাস্তি। 159 মারামারি, 160 হচ্ছে মারামারির শাস্তি। এই পর্যন্ত হলো আপনাদেরকে আমি পড়াইছিলাম। আজকে আমি ইনশাল্লাহ 161 থেকে সামনের দিকে যাব। বন্ধুরা, 161 ধারা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে 1 বছর পরীক্ষায় প্রশ্ন আসছে, যদিও অদ্যাবধি আর অন্য কোনো পরীক্ষায় ইন্সপেক্টরশিপও আসে নাই। 161 থেকে 171 ধারা পর্যন্ত মূলত এখানে আলোচনা করছে সরকারি কর্মচারীর অপরাধ এবং সরকারি কর্মচারী সংশ্লিষ্ট অপরাধ। অর্থাৎ এই ধারাগুলোতে সরকারি কর্মচারীর কিছু অপরাধ আলোচনা করছে এবং কিছু পাবলিকের অপরাধও এখানে আলোচনা করছে। অর্থাৎ এখানে বলতেছে যে যিনি সরকারি কর্মচারী তিনি অপরাধ করলে এই সকল ধারাতে অপরাধী হবেন, অথবা সরকারি কর্মচারী না হয়েও তিনি যদি এই কাজগুলো করেন তাহলেও সে কিন্তু এইখানে সে অপরাধ করছে বলে গণ্য হবে। একজন বলছে যে 145, 151, আচ্ছা 145 ধারা 151 ধারা তোমাদের কাছে একরকম মনে হয়, কিন্তু একটু পার্থক্য। দণ্ডবিধির 145 ধারায় শাস্তি তখনই হয় যে সমাবেশের একটা আইনগত বৈধতা ছিল, পরবর্তীতে তারা উল্টোপাল্টা চলাফেরা করছে বা 145 ধারায় অপরাধী। অর্থাৎ পুলিশ জেলা ম্যাজিস্ট্রেটের কাছ থেকে সমাবেশ করার অনুমতি নিয়েছে, নেওয়ার পরে সমাবেশের শর্ত লঙ্ঘন করছে, পুলিশ ছত্রভঙ্গের নির্দেশ দিয়েছে, তারা ছত্রভঙ্গ হয়নি, সেই ক্ষেত্রে তাদের শাস্তি 145 ধারায়। ক্লিয়ার? আর 151 ধারা হচ্ছে ডাইরেক্ট বেআইনি সমাবেশ, অর্থাৎ যে সমাবেশের কোনো বৈধতা নাই, যে সমাবেশের কোনো বৈধতা নাই, যে সমাবেশের কোনো বৈধতা নাই সেই সমাবেশ তারা করছে, অর্থাৎ কারো অনুমতি ছাড়াই তারা সমাবেশ করছে, পুলিশ ছত্রভঙ্গের নির্দেশ দিয়েছে, তারা ছত্রভঙ্গ হয়নি, সেই সমাবেশের শাস্তি সেটা বেআইনি সমাবেশ, তার শাস্তি হচ্ছে 151 ধারা। তাহলে 145 এবং 151-র মধ্যে পার্থক্য কি বন্ধুরা? 145 ধারাটা হচ্ছে প্রথমে সমাবেশের আইনগত বৈধতা ছিল, পরবর্তীতে তারা অমান্য করার কারণে অবৈধ হয়ে গেছে, সেই সমাবেশ ছত্রভঙ্গের নির্দেশ দিয়েছে, তারা ছত্রভঙ্গ হয়নি, তাদের শাস্তি 145। আর 151 ধারা হচ্ছে যে সমাবেশের কোনো বৈধতাই নাই। কি বলছে? যে সমাবেশের কোনো বৈধতাই নাই, পুলিশ যে সমাবেশ ছত্রভঙ্গের নির্দেশ দিয়েছে, ছত্রভঙ্গ হয়নি, তাদের শাস্তি হচ্ছে 151 ধারা। আচ্ছা যাও গেল, এগুলো পড়াইছি এই জন্য সময় নষ্ট করবো না। অনেকে নতুন ভর্তি হয়েছেন, ভাবতেছেন যে স্যার তো অনেক কিছু পড়াই ফেলছে, আমরা কি এগুলো আর পাবো কিনা? এগুলো বারবার পাবেন ভাই, আমরা প্রতিদিন অনেকগুলো ধারা পড়াই। আপনি যদি এখনো 5-6 মাস আমাদের সাথে পড়েন, প্রতিটা আইন দেখবেন বারবার রিভিশন হবে, টেনশনের কোনো কারণ নাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 161 ধারা, 161 থেকে 171 ধারা পর্যন্ত বেসিক্যালি আপনাকে এখানে আলোচনা করছে সরকারি কর্মচারীর অপরাধ এবং সরকারি কর্মচারী সংশ্লিষ্ট অপরাধ। অর্থাৎ সরকারি কর্মচারীরা অপরাধী হলে এই সকল ধারায় অপরাধী হবে, এবং সরকারি কর্মচারী না হয়েও সরকারি কর্মচারী রিলেটেড কোনো অপরাধ করলে তারাও এই 161 থেকে 171 ধারা পর্যন্ত তারা অপরাধ করছে বলে গণ্য হবে। এখানে যে ধারাগুলো ইম্পর্টেন্ট আমরা সেগুলোই পড়ার চেষ্টা করব। 161 থেকে 165 খ পর্যন্ত সরকারি কর্মচারীর ঘুষ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করছে। ঘুষ, হ্যাঁ, উৎকোচ, অর্থাৎ একজন সরকারি কর্মচারী তার বৈধ পারিশ্রমিক ব্যতীত, হ্যাঁ, সে যদি আহ, অন্য কোনো পারিশ্রমিক গ্রহণ করে, হ্যাঁ, তার কাজের বিনিময়ে, সেক্ষেত্রে ওই সরকারি কর্মচারী উৎকোচ গ্রহণ করছে বা বকশিস বা ঘুষ গ্রহণ করছে বলে গণ্য হবে। এই সরকারি কর্মচারী যখন সরাসরি নিজেই কোনো বকশিস গ্রহণ করে সেই ক্ষেত্রে, বা উৎকোচ গ্রহণ করে সেই ক্ষেত্রে 161 ধারা মোতাবেক সেই সরকারি কর্মচারী অপরাধ করছে বলে গণ্য হবে। পাসপোর্ট অফিসের একজন অফিস সহায়কারী, অবশ্যই সে সরকারি কর্মচারী, সে বলল যে আমি তোমার পাসপোর্ট একদিন 1 সপ্তাহের মধ্যে করে দেবো, তুমি আমাকে 50,000 টাকা দাও। তাহলে সরাসরি এই যে সে ঘুষটা সে নিল, সে 161 ধারা মোতাবেক সে অপরাধ করছে বলে গণ্য হবে। থানার ওসি সরাসরি যদি কোনো ঘুষ গ্রহণ করে তার বৈধ পারিশ্রমিক ব্যতীত,
সেও কিন্তু এই 161 ধারা মোতাবেক সে অপরাধ করছে বলে গণ্য হবে। এখন অনেকে একটা জিনিস গোল পাকাই ফেলান, সেটা হচ্ছে এই 161 এবং দণ্ডবিধির 200 কত 13-র মধ্যে মূলত পার্থক্যটা কি? দণ্ডবিধির 161 হচ্ছে যে কোনো সরকারি কর্মচারী বকশিস বা ঘুষ গ্রহণ করলে, অর্থাৎ তার বৈধ কাজের পরিবর্তে অবৈধ কোনো কাজ করে দিয়ে, হ্যাঁ, তার যে পারিশ্রমিক আছে সেই পারিশ্রমিকের অতিরিক্ত কোনো উৎকোচ যখন সে গ্রহণ করবে, তখন সে 161 ধারা মোতাবেক অপরাধ করছে বলে গণ্য হবে। কিন্তু দণ্ডবিধির 213 ধারা যদি আপনি খেয়াল করে দেখেন, সেখানে বলতেছে যে কোনো সরকারি কর্মচারী, হ্যাঁ, টাকার বিনিময়ে বা উৎকোচ গ্রহণ করে, সে যদি নিজে গ্রহণ করে বা অন্য কারো কারো জন্য যদি গ্রহণ করায়, কোনো আসামিকে ছেড়ে দেয়, অর্থাৎ শাস্তির হাত থেকে কোনো আসামিকে পার পাওয়া দেয়, সেই ক্ষেত্রে সেই সরকারি কর্মচারী বা পুলিশ অফিসার আমরা, কারণ আসামির কাজ আমরা করি, তাহলে সে 213 ধারা মোতাবেক সে অপরাধ করছে বলেই গণ্য হবে। অর্থাৎ আসামির যাতে শাস্তি না হয়, টাকা খাইয়ে গ্রেপ্তারকৃত আসামিরে আমি মনে করেন ছাড়িয়ে দিছি, সেই ক্ষেত্রে দণ্ডবিধির 213 ধারা মোতাবেক অপরাধ করছি বলে গণ্য হবে। এখানে মনে রাখতে হবে যে শুধুমাত্র আমি ঘুষ খাইলে, আমি টাকা খাইলেই হবে না, আমি যদি অন্য কোনো অফিসারের জন্য খাই বা অন্য কোনো অফিসারের দোহাই দিয়েও টাকা নেই, তাহলেও আমি কিন্তু এই 213-তে অপরাধ করছি বলে গণ্য হবে। আমি তো খাই না, ওসি স্যারকে দিতে হবে, দেন, হ্যাঁ, আমি তার দোহাই দিয়ে আমি টাকাটা নিলাম, আসামি ছাড়িয়ে দিলাম, তাহলে সে এই ক্ষেত্রে সে অপরাধ করছে বলে বেসিক্যালি আপনার গণ্য হবে। কথা কি বুঝছেন নাকি বুঝতেছেন না? তাহলে 161 হচ্ছে এনি কাইন্ড অফ পাবলিক সার্ভেন্ট, আর 213টা বেসিক্যালি আমাদের পুলিশের জন্য প্রযোজ্য, বা আসামি রিলেটেড যখন আপনি কোনো ঘুষ খাইয়ে আসামিকে ছাড়িয়ে দেবেন, হ্যাঁ, নিজে টাকা খাইছেন বা অপর কোনো ব্যক্তির উদ্দেশ্যে আপনি খাওয়াইছেন, সেই ক্ষেত্রে আপনি এই দণ্ডবিধির 213-তে আপনি অপরাধ করছেন বলে গণ্য হবে। ওখানেও ঘুষ, এখানেও ঘুষ। 161-র ঘুষ হচ্ছে যে কোনো সরকারি কর্মচারী যে কোনো ঘুষ যদি উৎকোচ নিজে নিজে গ্রহণ করে, 161। আর 213 হচ্ছে আসামি রিলেটেড কথাবার্তা, অর্থাৎ টাকা খাইয়ে আসামিরে ছাড়িয়ে দিয়েছেন, নিজে খাইছেন অথবা অন্য কারোর দোহাই দিয়ে আপনি টাকা খাইছেন, তাহলেই বা টাকা নেছেন, সেক্ষেত্রে আপনি 213-তে অপরাধী। আর যে ব্যক্তি টাকা দিল, মনে করেন যে আমার ভাইরে আপনি ছেড়ে দেবেন, আপনি টাকা খাইছেন, আপনি হলো 213-তে অপরাধী। আর আমি যে টাকা দিছি বা আমি টাকা কাউরে যে দেওয়াইছি, মনে করেন এলাকায় দেখবেন, এ থানায় চাকরি করে এখন বুঝি, কোথাও একটা কাজ করতে যাবেন, দেখবেন নেতার অভাব নাই, ঠিক আছে, অমুক আইছে, এর 2000 টাকা দিয়ে দেয়, আসামি ছেড়ে দিবেন না বা একটা কাজ করে দিবেন না। এই যে যে টাকা দেয়ালো, অর্থাৎ যে টাকা দেয়ালো, সে 214-তে সে অপরাধ করছে বলে বেসিক্যালি গণ্য হবে। আমার কথা বুঝছেন? 161 বুঝতে পারছেন কথা? তাহলে প্রশ্ন আসতে পারে, ক নামক সরকারি কর্মচারী তার বৈধ পারিশ্রমিক ব্যতীত একটি কাজের জন্য উৎকোচ গ্রহণ করলো, অপরাধ কি? তাহলে সরাসরি অপরাধ হচ্ছে 161 সে অপরাধ করছে বলে বেসিক্যালি আপনার গণ্য হবে। আপনাদের এই ধারাগুলো অনেক ইম্পর্টেন্ট। এখানে একটা জিনিস আমরা একটু মনে রাখবো, বা পদোন্নতি পরীক্ষায় প্রশ্ন কিভাবে আসবে সেটা আপনাদেরকে জানতে হবে। এখানে নর্মালি প্রশ্ন আসে, মোহাম্মদ, আমি অসুস্থ, প্লিজ একটা কথা বলবা না, কি হয়েছে? আমি খাই নেওয়া। আচ্ছা, আপনাদের কাছে যদি ভাষ্য থেকে থাকে, তাহলে একটু দেখবেন যে দণ্ডবিধি আইনের 161 ধারা মোতাবেক কোনো ব্যক্তিকে, অর্থাৎ কোনো সরকারি কর্মচারীকে আপনার যদি অভিযুক্ত করতে হয়, তাহলে কোন কোন বিষয়গুলো আপনাকে প্রমাণ করতে হবে, সেটা কিন্তু আপনাদের একটু খেয়াল করতে হবে। এখানে স্পষ্ট করে লেখা আছে যে এই বিষয়গুলো প্রমাণ সাপেক্ষে দণ্ডবিধির 161 ধারা মোতাবেক একজন ব্যক্তিকে অভিযুক্ত করা যায়। 1 নম্বরে প্রমাণ করতে হবে তিনি একজন সরকারি কর্মচারী ছিলেন। 2 নম্বরে প্রমাণ করতে হবে তিনি যখন ঘুষ গ্রহণ করেছিলেন তখনও তিনি সরকারি কর্মচারী ছিলেন। আচ্ছা, 3 নম্বরে আপনাকে প্রমাণ করতে হবে যে তিনি যে ঘুষ গ্রহণ করেছিলেন, কোনো কাজ অবৈধভাবে করে দেওয়ার জন্য উক্ত কাজটি করেছিলেন। 4 নম্বরে আপনাকে প্রমাণ করতে হবে যে উক্ত কাজটি তিনি স্বেচ্ছাকৃতভাবে করেছিলেন। 5 নম্বরে আপনাকে প্রমাণ করতে হবে কারো প্রতি সাহায্য অথবা কোনো কাজ করে দেওয়ার জন্য উক্ত কাজটি করেছিলেন। তাহলে এই বিষয়গুলো প্রমাণ সাপেক্ষে দণ্ডবিধির 161 ধারা মোতাবেক ওই সরকারি কর্মচারীকে আপনার অভিযুক্ত করা যাবে।
Recording stopped. আচ্ছা, Recording in progress. তাহলে 161 দ্বারা আশা করি আপনারা বুঝছেন। 162 ধারায় বলতেছে যে দালালের মাধ্যমে সরকারি যদি ঘুষ গ্রহণ, অর্থাৎ 162 ধারায় আপনাকে বলতেছে যে যদি কোনো ব্যক্তি কোনো সরকারি কর্মচারীকে দিয়ে কোনো কাজ করিয়ে দেবে এই উদ্দেশ্যে কোনো বকশিস গ্রহণ করে বা উৎকোচ গ্রহণ করে, তার শাস্তি আছে 162। অর্থাৎ দেখবেন পাসপোর্ট অফিসের সামনে অনেক লোক থাকে, বলে যে আমার পরিচিত লোক আছে, স্যার আছে, আমি কাজটা করাই দিবানি। ইভেন থানার সামনেও দেখবেন এরকম লোক কিছু ঘুরঘুর করে, প্রত্যেকটা কাজে আপনার দেখবেন কে নাক গলায় আছে না, এরকম তারা থানায় চাকরি করেন, দেখবেন এরকম লোক সব জায়গায় কিন্তু থাকে, থাকে কি না ভাই? আগে তো এত বুঝতাম না, এখন চাকরি করে বুঝি, মানে তার সব আত্মীয়। থানার সামনে কিছু লোক থাকে, যে কোনো ঘটনা থানায় আসলে সব লোক তার আত্মীয়, সব সমস্যার সমাধান সে করতে পারে, সব জানতা শমশের। এখন তাহলে এই কথাই এখানে বলতেছে যে দূরের কোনো ব্যক্তি অর্থাৎ অন্য কোনো ব্যক্তি যদি, অর্থাৎ কাছের দালাল না ভাই, ব্যক্তি যদি সরকারি কর্মচারী দিয়ে কোনো কাজ করাই দেবে এই উদ্দেশ্যে বকশিস গ্রহণ করে, 162-তে সে ব্যক্তি অপরাধ করছে বলে গণ্য হবে। এখানে একটু সুশীর মতো মনে রাখবেন, এত ব্যাখ্যার দরকার নাই। 163-তে বলতেছে কাছের লোকের মাধ্যমে যদি বকশিস গ্রহণ করা হয় সেই ক্ষেত্রে 163 ধারা মোতাবেক অপরাধ করছেন বলে গণ্য হবে। অর্থাৎ পাসপোর্ট অফিসের ডিজির ওয়াইফের রিকোয়েস্টে যদি পাসপোর্ট অফিসের ডিজি যদি কোনো পাসপোর্ট করে দেয়, তাহলে ওই ওয়াইফের অপরাধ হচ্ছে 163 ধারা মোতাবেক সে অপরাধ করছে বলে গণ্য হবে। ঠিক আছে কিনা? তাহলে আমরা এখানে কি জানলাম? 161-তে হচ্ছে ভাই আপনার এই সরাসরি সরকারি কর্মচারী ঘুষ খাইছে। 162 ধারা আপনাকে বলতেছে যে দূরের কোনো ব্যক্তি এই উৎকোচ গ্রহণ করছে। আর 163-তে বলতেছে কাছের ব্যক্তি। ঠিক আছে কিনা? আপনার ভাই একজন এসপি, আপন ছোট ভাই মনে করেন কইছে আমার ভাই এসপি আছে, পোস্টিং করাই দিবানি, যে টাকা দে। ঠিক আছে কিনা? তাহলে এই যে কাছের লোকের মাধ্যমে অর্থাৎ ভাইয়ের কথা শুনে ভাই কাজ করে দিতেছে, সে হচ্ছে 100, ওই ভাইয়ের অপরাধ হচ্ছে লেখেন 163 ধারা মোতাবেক অপরাধ করছে বলে গণ্য হবে। ফ্যামিলি মেম্বার অর্থাৎ কাছের লোক বা রক্তের সম্পর্ক বা রিলেটেড। ঠিক আছে? আচ্ছা, 164 ধারায় আপনাকে বলতেছে এই যে যে 162 এবং 163 ধারার অপরাধে যখন আপনি সহায়তা করবেন তার শাস্তি হচ্ছে 164। তাহলে তোমার মনে প্রশ্ন থাকতে পারে ভাই, তাহলে 161 এবং 164-র মধ্যে পার্থক্যটা কি? 161টা হলো সরাসরি সরকারি কর্মচারী ঘুষ খাইছে। ঠিক আছে কিনা? যেমন আমি থানায় আছি, একজন মক্কেল আইছে, সরাসরি আমার সাথে তার পরিচয় হয়ে গেছে, দেখা হলো ভাই কথায় কথায় আমার সাথে পরিচয় হয়েছে, আমি তার এই কাজটা আমি করে দিলাম খুব বেশি একটু উৎকোচ গ্রহণ করে। ঠিক আছে কিনা? সেই ক্ষেত্রে আমি 161-তে অপরাধী, কিন্তু আমি সরাসরি কাজটা হাতে পাই নাই, আমি পাইছি ওই চার দোকানে বসে থাকে এক লোক, তার মাধ্যমে হাতে পাইছি। অথবা আমার স্ত্রী বা আমার কাছের লোক ফোন দিছে যে ভাই আমার একটা লোক আপনার কাছে গেছে, এই কাজটা করে দেন, আপনার এত টাকা দিবানি কন্টাক্ট নাকি। তাহলে আমি তাদের কথা শুনিয়ে আমি কাজটা করে দিলাম, তাহলে আমার অপরাধ হচ্ছে 164। তাহলে 164 এবং 161-র পার্থক্য কি বুঝছেন? 161 সরকারি কর্মচারী সরাসরি নিজে ঘুষ নেছে, ক্লিয়ার। 164 হচ্ছে নিজে সরাসরি ঘুষ নেয়নি, হ্যাঁ, অন্য কোনো ব্যক্তির মাধ্যমে সেই আকামটা করে দিয়েছে, এই কাজটা সে করে দিয়েছে, অর্থাৎ অপরাধে সহায়তা করছে, তার শাস্তি হচ্ছে 164। ক্লিয়ার? তাহলে 161 সরকারি কর্মচারী সরাসরি ঘুষ গ্রহণ করা, 162 ধারায় আপনাকে দূরের দালাল কর্তৃক ঘুষ গ্রহণ, 163 ধারায় কাছের দালাল কর্তৃক ঘুষ গ্রহণ, 164 ধারা আছে 162 এবং 163 ধারায় অপরাধে সহায়তা করার শাস্তি হচ্ছে 164 ধারা। আচ্ছা, 165 ধারাটাও কিন্তু গুরুত্বপূর্ণ। আপনি একজন সরকারি কর্মচারী, আপনি যদি কোনো টাকা পয়সা নেন, ভালো করে মনে রাখবেন, যদি কোনো টাকা পয়সা নেন সেই ক্ষেত্রে আপনি দণ্ডবিধির 161 ধারা মোতাবেক অপরাধ করছেন বলে গণ্য হবে।
বাট টাকা পয়সা না নিয়ে আপনি কোনো মূল্যবান জামানত বা কোনো অন্য কোনো বস্তু বা দ্রব্য যদি আপনি ঘুষ নেন স্বল্প মূল্যে, বিনামূল্যে বা অল্প মূল্যে, যেমন আমি থানার ওসি, আমাকে থানার এলাকার লোক একটু সমীহ করবে বা একটু ভালোবাসবে, এটাই কিন্তু স্বাভাবিক, তাই না? তো এই সুযোগ নিয়ে আমি যদি 20,000 টাকার বাসা ভাড়া আমি যদি 10,000 টাকা দিয়ে যদি থাকি, ঠিক আছে কিনা? গরুর মাংসের কেজি 700 টাকা, আমি যদি 500 টাকা দিয়ে কিনে খাই, কথা কি বুঝছেন? অথবা আমি একটা আদালতের বিচারক, আমি আমার কাছে আপনার একটা মোকদ্দমা আছে, আমি আপনার বাসায় ভাড়া থাকি, বা আমি এই সুযোগে আপনার এই বছরটা আসছিল আমাদের পরীক্ষায়, গত বছরের আগের বছর, তো আমি একটু সুযোগ সুবিধা আমি তাকে দিলাম, অর্থাৎ কিছু একটু ফ্যাসিলিটিস আমি তাকে দিলাম, ফ্যাসিলিটিস আমি তাকে কিছু নিলাম, এই ক্ষেত্রে আমি দণ্ডবিধির 165 ধারা মোতাবেক আমি অপরাধ করছি বলে basically গণ্য হবে। আমরা কি বুঝতে পারছি কি বলছি? অর্থাৎ আমি সরকারি কর্মচারী, স্বল্প মূল্যে, বিনামূল্যে, ব্যবসায় বা মোকদ্দমার পাদদেশে, অথবা কোনো টাকা ব্যতীত অন্য কোনো সুযোগ সুবিধা আমি যদি গ্রহণ করি, ঠিক আছে কিনা, সেই ক্ষেত্রে আপনার এই 165 ধারা মোতাবেক আমি অপরাধ করছি বলেই গণ্য হবে। এখানে নর্মালি প্রশ্ন আসবে, কোন আমাকে একজন সাব ইন্সপেক্টর 20,000 টাকার বাসা ভাড়া 10,000 টাকা দিয়ে থাকে, কোন আমাকে একজন বিচারক, তার মামলা, তার কোর্টে একটা মামলা রয়েছে, সেই বাদীর বাসায় সে ভাড়া থাকে, অল্প মূল্যে, অপরাধ কি? সেই ক্ষেত্রে সে 165 ধারা মোতাবেক সে অপরাধ করছে বলেই গণ্য হবে। আচ্ছা, 165 ক, এই ধারাটাও কিন্তু গুরুত্বপূর্ণ। 165 কতে বলতিছে 161 এবং 165 ধারার অপরাধের সহায়তার শাস্তি, ঠিক আছে কিনা? ওই যে যে মনে করেন কাছের দালাল, দূরের দালাল ঘুষ নিলে 162, কিন্তু দালাল সরাসরি টাকা নেই, দালাল দেখাই দিয়েছে যে অমুক থানায় এসে অমুক আছে, অমুকের দ্বারা যাও, গেলি কাজটা করে দিবে না, অর্থাৎ আমার দেখাই দিয়েছে, আমার কাছে আইছে এবং কাজটা আমি করে দিছি টাকার বিনিময়ে, তাহলে কি এখানে সহায়তা করলো? আর এক থার্ড পার্টি আছে না, আমার দেখাই দিয়েছে কিন্তু সে আসলে টাকা নেয়নি, সে টাকা নেয়নি কিন্তু আমার দেখাই দিয়েছে, ঠিক আছে কিনা? আবার বলতেছে, স্যার আপনি তো থানার ওসি বা আপনি তো সাব ইন্সপেক্টর, আপনি আমাকে বাসায় থাকেন, সে আপনার কাছে ভাড়া কিছু কম রাখবে না, গরুর মাংস কেজি 700 টাকা, আপনার কাছে 500 টাকা রাখবেন, পরিচয় দেবেন, ঠিক আছে না? এই যে যে পরিচয় দেওয়া হচ্ছে বা এই যে যে সুযোগটা আপনি নিচ্ছেন, আর একজন আপনাকে এই কাজে সহায়তা করতেছে, তাহলে এই যে 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 ব্যক্তি সহায়তা করলো 161 এবং 165 ধারার, তার শাস্তি হচ্ছে আপনার 165 কতে। কথা কি বুঝছেন? একটু কঠিন মনে হচ্ছে, প্ররোচনা দিচ্ছে বা বলছে ঠিক আছে স্যার, আপনি আমাকে বাসায় ভাড়া থাকেন বা আমার কাছে মাংস কেনেন, পরিচয় দেবেন, আপনি একটু কম পাবেন, ঠিক আছে কিনা? বা আমার কাছে যান, এই কাজটা সে করে দিবেন। মানে দালাল হচ্ছে সরাসরি টাকা নিলে 162, 163, টাকা নেইনি কিন্তু লোক দেখাই দিচ্ছে যে আমার কাছে যান, কাজটা করে দিবেন, ঠিক আছে কিনা? সেই ক্ষেত্রে হচ্ছে 165 কতে সে অপরাধ করছে বলে গণ্য হবে। আর 165 খতে বলতেছে, যদি কোনো ব্যক্তি বাধ্য হয়ে বা জবরদস্তিমূলক ভাবে কোনো ঘুষ দেয়, সেই ক্ষেত্রে আপনার সে এখানে কোনো অপরাধ এখানে হবে না, ঠিক আছে কিনা, বাধ্য হয়ে। যেমন তুমি যদি এখন 5 লাখ টাকা না দাও, তোমার এই 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 তোমার চাকরি থাকবে না, বা তোমার এই কাজটা তোমার কিন্তু ক্ষতি হয়ে যাবে, তাহলে এই যে যে বাধ্য হয়ে তুমি ঘুষ দিচ্ছ, সেই ক্ষেত্রে তোমার এটা কিন্তু বেসিক্যালি অপরাধ হবে না। ওই যে বলে না, ঘুষ দেওয়া এবং নেওয়া দুটোই অপরাধ, কিন্তু না, যে ক্ষেত্রে বাধ্য হয়ে ঘুষ দেওয়া হয় সেই ক্ষেত্রে দণ্ডবিধি আইনে এটা কোনো অপরাধ হয় না। তাহলে আমরা এখানে কি জানলাম? 161-তে সরকারি কর্মচারী সরাসরি ঘুষ গ্রহণ করতেছে, 162-তে দূরের লোক, দূরের দালাল ঘুষ গ্রহণ করতেছে, 163-তে কাছের লোক ঘুষ গ্রহণ করতেছে, 164-তে বলতেছে 162 এবং 63 ধারার অপরাধে সহায়তাকারী, তার শাস্তি 164, 165-তে বলতে সরকারি কর্মচারী, সে স্বল্প মূল্যে, বিনামূল্যে, ব্যবসায় বা বিচারের পাদদেশে বা বিচারিক কার্যক্রমে কোনো সুযোগ সুবিধা নিচ্ছে। 165-র কথায় বলতেছে, যে ব্যক্তি 161 এবং 165 ধারার অপরাধে যে ব্যক্তি সহায়তা করতেছে, তার শাস্তি হচ্ছে আপনার এই 165-র ক। 165-র খ কি বন্ধুরা? 165-র খতে আপনাকে বলতেছে যে আপনার এই বাধ্য হয়ে কোনো ঘুষ দিলে সেটা বেসিক্যালি কোনো অপরাধ হবে না। এই বলেন কি হয়েছে? স্যার আমি তো ক্লাস ঢুকতে পারতেছি না, গতকালকে ঢুকতে পারি না, আজকে ঢুকতে পারতেছি না। আচ্ছা, লিঙ্ক দিচ্ছি, দাঁড়ান। আচ্ছা,
তাহলে এই এই ধারাগুলো মূলত ঘুষ রিলেটেড ধারা। ঘুষদাতার শাস্তি কি, যে ঘুষদাতার শাস্তি এখানে আসলে ওইভাবে এখানে উল্লেখ নেই। আমি একটু অসুস্থ ভাই, এই জন্য সবসময় তো হাসি থাকে না, শারীরিকভাবে অসুস্থ, পেট ফুলা, পেট ফাঁপা, কি খাইছি আল্লাহ জানে। ওই মোশাররফ করিমের এই নাটক দেখছেন না, ঝোলা বড়ি খাইয়ে এখন অসুস্থ হয়ে গেছি, কথা বুঝছেন? বরিশালের ভাষা আছে ঝোলা, ঝোলা মানে কি, মানে পেট ভরি আপনি গেলছেন খাইয়ে এখন অসুস্থ। আচ্ছা, ওষুধ তো সেগুলো খাইছি 10টা পিস, তাও কাজ আসছে না, ভালো লাগতেছে না, বুঝতে যাও কথা বলেন না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আচ্ছা, এই ধারাগুলো অতটা গুরুত্বপূর্ণ না। আমরা এখন যেটা জানবো সেটা হচ্ছে ফৌজদারি কার্যবিধানের 166 এবং 67। এই দুটো ধারা খুবই গুরুত্বপূর্ণ ভাই, আমাদের পদোন্নতি পরীক্ষা আসার মতো। এবং আমি 2025 সালে এই দুটো ধারাকে আমি সাজেস্ট করতেছি, এবং 100% ইম্পর্টেন্ট। কি কিভাবে প্রশ্ন হতে পারে সেটা আপনাদেরকে জানাবো এবং বলার চেষ্টা করি। কোনো ব্যক্তির ক্ষতি সাধনকল্পে সরকারি কর্মচারী কর্তৃক আইন অমান্যকরণ, অর্থাৎ আপনি একজন সরকারি কর্মচারী, আপনি একটা কাজ করলে অপর কোনো ব্যক্তির ক্ষতি হয়ে যাবে, ঠিক আছে কিনা, সেই ক্ষেত্রে আপনি কি কাজটা করলেন না, তাহলে আপনি দণ্ডবিধি আইনের এই 166/217 ধারা মোতাবেক আপনি অপরাধ করছেন বলে গণ্য হবে। তাহলে 166 ধারায় কাদের কাজ করার বিরুদ্ধে কথা বলতেছে? এমসিকিউ, সরকারি কর্মচারী কাজ করলে কি হবে? ক্ষতি হবে। তাহলে কি করতেছে? বিরত থাকতেছে। কে বিরত থাকতেছে? সরকারি কর্মচারী। শ্রীপুর থানায় একজন ভিকটিম আসলো, সে বলল একজনের ভাইকে আর একজন খুন করছে। তাহলে ওসির প্রাথমিক কাজ হচ্ছে মামলা নিয়ে নেওয়া, নাকি? সে মামলাটি মনে করেন নিল না, হ্যাঁ, মামলাটি নিল না। গুরুতর আঘাতের মনে করেন খবর নিয়ে আসলো যে হত্যার জন্য, মানে বাড়ি, মানে মারধর করছে, আঘাত করছে, সে মনে করেন মামলাটি এখানে কি করলো? নিল না। তাহলে এখানে ওসির ইন্টেনশনটা কি? ওসির ইন্টেনশনটা হচ্ছে, যদি আমি মামলা নেই তাহলে আসামি পক্ষের সাথে তার কোনো সখ্যতা আছে, তাহলে আসামি পক্ষের লোকের কি হবে? ক্ষতি হয়ে যাবে। এই জন্য মামলা নেওয়া থেকে সে বিরত থাকলো। অর্থাৎ সে পাবলিকের উপকার করতে, মানে আসামি পক্ষে সে এখানে উপকার করতে গেছে। তাহলে দণ্ডবিধি আইনের এই 166/217 ধারা মোতাবেক সে অপরাধ করছে বলে গণ্য হবে। এই প্রশ্নটা প্রায়ই পরীক্ষায় আসে, যে থানায় মামলা নিতে আসলো, মামলা নিল না, অপরাধ কি ওসির? তাহলে 166/217 ধারা মোতাবেক সে অপরাধ করছে বলে গণ্য হবে। এছাড়াও পুলিশ আইনের 7, 29, 857, 880 বিধি মোতাবেক তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যাবে। ক্লিয়ার? এরপরে আমাদেরকে যেটা একটু জানতে হবে বন্ধুরা, সেটা হচ্ছে যে মনে করেন মামলা নিল কিন্তু লঘু ধারায় মামলা রুজু করলো। সংবাদ আইসে হচ্ছে আপনার এই হত্যার জন্য মাথায় বাড়ি মারছে, আপনি মামলা দিলেন মনে করেন 323/506-এর একটা প্রাথমিক একটা অভিযোগ নিছেন। অর্থাৎ আপনি কি একজনকে বাঁচানোর ইন্টেনশন নিয়ে আপনি এই ধরনের কাজ কর। হ্যাঁ বন্ধুরা, তাহলে এই 167/218 ধারা মোতাবেক আপনি অপরাধ করছেন বলে বেসিক্যালি এখানে গণ্য হবে। তো এখানে এই দুটো ধারা আমাদের পদোন্নতি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওই যে 5 মার্কের প্রশ্ন সাররা দিয়ে দেয়। তাহলে মনে করেন মামলা নিতে বাধ্য ওসি, সিআরপিসির 154/243 ওসিকে ক্ষমতা দিছে, কিন্তু সে ক্ষমতার অপব্যবহার করলো, মামলা নিলই না। তাহলে সেক্ষেত্রে 166/217 ধারা মোতাবেক সে অপরাধী। আর মামলা নিল কিন্তু গা বাঁচানো কাম করলো, অর্থাৎ লঘু ধারায় মামলা রুজু করলো, অর্থাৎ ঘটনা যেটা ঘটছে সে অন্য ধারায় মামলা সে রুজু করলো, ঠিক আছে? কাকে? আসামিকে বাঁচানোর উদ্দেশ্য নিয়ে, এই ইন্টেনশন নিয়ে। সেই ক্ষেত্রে দণ্ডবিধি আইনের আপনার এই 100 কত বলতিছে, যে আপনার এই 167/218 ধারা মোতাবেক সে অপরাধ করছে বলেই গণ্য হবে। আমরা একটা জিনিস মনে রাখবো প্রিয় বন্ধুরা, যেখানেই আমাদের পুলিশের পদোন্নতির বিষয়ের প্রশ্ন আসবে, 100% কি করবেন? একটা নোট দেবেন যে উক্ত অপরাধ প্রমাণিত হলে বা ইহা ছাড়াও পুলিশ আইনের 7, 29, 857, 880 বিধি মোতাবেক তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যাবে। এই টাইপের এই নোটটা কিন্তু আমরা এখানে দেব। এই টাইপের এই নোটটা এখানে দেব। হ্যাঁ, এই নোটটা আমরা এখানে দেব। এটা
সবসময় আমরা কিন্তু এখানে মনে রাখবো। তাহলে 167 167 চলে গেল। 168 ধারাটা কিন্তু একটু গুরুত্বপূর্ণ, যে সরকারি কর্মচারী সে কোনো ব্যবসা বাণিজ্য করতে পারবে না, অর্থাৎ তার যে চাকরি আছে এই চাকরি ব্যতীত সরকারি কর্মচারী কি করতে পারবে না, অন্য কোনো ব্যবসা বাণিজ্য করতে পারবে না। তোমরা যদি মানে বিগত বছরের প্রশ্নগুলো একটু দেখো, তাহলে দেখবা যে অনেক প্রশ্ন কিন্তু এখান থেকে আসছে। যে ক নামক একজন কনস্টেবল চাকরির পাশাপাশি সে একটি মুদির দোকান খুলে বসলো, অপরাধ কি? তাহলে সে কিন্তু পুলিশ আইনের ওই যে আপনার এই 10 ধারা পিআরবি 110 বিধিও সে কিন্তু অমান্য করছে। এছাড়াও প্রত্যেক সরকারি কর্মচারী সে কিন্তু তার যে এই যে যে বৈধ যে ইয়া আছে মানে চাকরি আছে, এই চাকরি ব্যতীত সে কিন্তু অন্য কোনো চাকরি সে করতে পারবে না। যদি সে করে, দণ্ডবিধি আইনের বেসিক্যালি বলতেছে যে 167 / 200 ইয়া 168 ধারা মোতাবেক সে অপরাধ করছে বলে গণ্য হবে। এছাড়াও পুলিশ আইনের বলতেছে যে পুলিশ আইনের আপনার এই 10 ধারা এবং পিআরবি 110 বিধি কিন্তু সে বেসিক্যালি সে অমান্য করছে। এটা আপনাকে একটু খেয়াল রাখতে হবে, এবং এইভাবেই পদোন্নতি পরীক্ষা আমাদের এখানে প্রশ্ন আসে। আর একটা জিনিস একটু খেয়াল করে দেখবেন যে রাখাল চন্দ্র সূত্রধর স্যারের বইতে এই প্রশ্নটা আছে, যে ক নামক একজন কনস্টেবল এলপিআরে যাইয়ে বা পিআরএল এ যাইয়ে সে ব্যবসা বাণিজ্য শুরু করলো, অপরাধ হবে কিনা? হ্যাঁ, যখন সে পিআরএল এ থাকে তখনও সে কিন্তু সরকারি কর্মচারী, কেননা তখনও সে কিন্তু বেতন ভাতাদি পায়, এজন্য তখন সে কি করতে পারবে, আপনার এই ব্যবসা বাণিজ্য করতে পারবে না। তবে আমাদের এখানে একটা জিনিস মনে রাখতে হবে, এই যে যে বিধান, এই বিধানটা কিন্তু সকল সরকারি কর্মচারীর ক্ষেত্রে প্রযোজ্য নয় আকারে না। মনে থাকবে, এই বিধানটা সকল সরকারি কর্মচারীর ক্ষেত্রে প্রযোজ্য নয় আকারে না। যেমন আপনি, আমরা পুলিশের চাকরি করি, আমাদের জন্য কিন্তু এই বিধান প্রযোজ্য। আবার মনে করেন কোনো সরকারি কর্মচারী যদি বাড়ি নির্মাণ করে ভাড়া দেয়, তাহলে এটা কিন্তু কোনো অপরাধ হবে না। আবার যদি শেয়ার ক্রয় করে, সেটাও কিন্তু কোনো অপরাধ হবে না। ঠিক আছে কিনা? এটা আমরা একটি মনে, তাহলে এমসিকিউ হতে পারে যে সরকারি কর্মচারী নিচের কোন কাজটি করতে পারে? বাড়ি নির্মাণ করে আপনার ভাড়া দিতে পারে, তারপর আছে শেয়ার ক্রয় করতে পারে। এটা দণ্ডবিধি আইনে কি হবে না? বলতেছে এটা দণ্ডবিধি আইনে বেসিক্যালি কোনো অপরাধ আপনার হবে না। রিটেনে যদি এরকম একটা প্রশ্ন আসে যে ক নামক কনস্টেবল সরকারি চাকরির পাশাপাশি সে একটি মুদির দোকান খুলে বসলো, কোন কোন বিষয়গুলো প্রমাণ সাপেক্ষে ক নামক কনস্টেবলকে শাস্তির আওতায় আনা যাবে? তাহলে 1 নম্বর প্রমাণ করতে হবে ক নামক কনস্টেবল একজন সরকারি কর্মচারী। 2 নম্বর প্রমাণ করতে হবে সে চাকরির পাশাপাশি ব্যবসা করেছে। 3 নম্বরে প্রমাণ করতে হবে উক্ত বিষয়টি সে স্বেচ্ছাকৃতভাবে করেছে। 4 নম্বরে আপনাকে প্রমাণ করতে হবে এই 3 নম্বরে এই 3টে প্রমাণ করলেই হচ্ছে যে, এবং সে চাকরিরত থাকা অবস্থায় উক্ত কাজটি করছে। অর্থাৎ এই বিষয়গুলো প্রমাণ সাপেক্ষে ক নামক কনস্টেবলকে শাস্তির আওতায় আনা যাবে। আমরা একটা নোট দেব, এছাড়া পুলিশ আইনের 729, 857, 880 বিধি মোতাবেক তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যাবে। এরকম প্রশ্ন এখান থেকে আসবে। ক্লিয়ার? 169 বলতেছে যে আপনি সরকারি কর্মচারী হলে আপনি যে কার্যক্রমটা করতেছেন এই কার্যক্রমের কোনো নিলামে আপনি কি করতে পারবেন না, আপনি অংশগ্রহণ করতে পারবেন না। অর্থাৎ যেমন আমাদের থানায় যদি হুন্ডার ডাক বা নিলাম হয়, হ্যাঁ, এইসব ক্ষেত্রে যে নিলাম কার্যক্রম সংগঠিত হয়, সেই ক্ষেত্রে নিলামে কোনো সরকারি কর্মচারী এই কাজে অংশগ্রহণ করতে পারবেন না। এটা দেখবেন কার্যবিধি আইনের কত 500 কত জানো, ভুলে গেছি কত, এই নিলাম 560, থ্যাংক ইউ, হ্যাঁ, কার্যবিধানের 560 ধারায় সরকারি কর্মচারী কিন্তু নিলামে অংশগ্রহণ করতে পারে না। অর্থাৎ আহ, সে তার নিজের নামে, আত্মীয় স্বজনের নামে বা অন্য কোনো বন্ধু বান্ধবের নামে, হ্যাঁ, নিলামে আপনি অংশগ্রহণ করতে পারবে না। এমসিকিউ, কে পারবে না? সরকারি কর্মচারী পারবে না। আর এই কথা শুধু দণ্ডবিধি আইনে বলে নাই, এ কথা কার্যবিধি আইনের 560 ধারায়ও কিন্তু আপনাকে বলছে। প্রশ্ন হতে পারে যে ক নামক একজন কনস্টেবল সরকারি নিলামে অংশগ্রহণ করলো, কোন কোন বিষয়গুলো প্রমাণ সাপেক্ষে ক নামক কনস্টেবলকে শাস্তির আওতায় আনা যাবে? 1 নম্বর প্রমাণ করতে হবে ক নামক কনস্টেবল একজন সরকারি কর্মচারী। 2 নম্বরে প্রমাণ করতে হবে সে নিলামে অংশগ্রহণ করেছিল। 3 নম্বরে প্রমাণ করতে হবে সে চাকরিরত থাকা অবস্থায় নিলামে অংশগ্রহণ করেছিল। 4 নম্বরে প্রমাণ করতে হবে উক্ত কাজটি সে স্বেচ্ছাকৃতভাবে করেছিল। এই বিষয়গুলো প্রমাণ সাপেক্ষে ক নামক কনস্টেবলকে নিলামে ডাকায় অংশগ্রহণ করার জন্য শাস্তির আওতায় আপনার আনা যাবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বুঝতেছেন কথা? আচ্ছা, 169-এর সাথে নিলামের সাথে আমরা পিআরবি
কত 110 10 আমরা ব্যবহার করতে পারবো। আশা করি আপনার কথা এখানে আমরা বুঝতে পারছি। আচ্ছা, এখন যে দুটো ধারা পড়বো, এই দুটো ধারা আপনারা যদি পুলিশের লোক পরীক্ষা দু একবার দিয়ে থাকেন, দেখবেন যে বিগত সময়গুলোতে অনেকবার 5 মার্কের প্রশ্ন এই দুটো ধারা থেকে আসছে। ওই যে যে আমি বলছিলাম যে সরকারি কর্মচারীর অপরাধ এবং সরকারি কর্মচারীর মানে রিলেটেড অপরাধ, ঠিক আছে কিনা, আপনি সরকারি কর্মচারী না হয়েও সরকারি কর্মচারী সংশ্লিষ্ট অপরাধ কিন্তু আপনি করতে পারেন। আচ্ছা, স্কুল কলেজ বা সভাপতি সেক্রেটারি অংশগ্রহণ করতে পারবে কিনা? না, স্কুল কলেজে পদ গ্রহণ করতে পারবে, তবে পৌর কমিশনার হতে পারবে না, ঠিক আছে কিনা? এটা পেয়ার করার জন্য বলছে, পেয়ার হতে বলছে পুলিশ সদস্য 86 বলছে পৌর কমিশনার হতে পারবে না, তবে এমনি পদ গ্রহণ করতে পারে, ঠিক আছে। এবং পদ গ্রহণ করতে গেলে আপনাকে এসপির অনুমতি নিতে হবে। হ্যাঁ, তো এরকম তো কেউ করে বলে জানি না, অযথা সময় নষ্ট করবো না আমরা। আচ্ছা, এই দুটো ধারা থেকে আমাদের পদোন্নতি পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসতে পারে, এবং আমি এই 2025 সালের জন্য এই দুটো ধারাকে একবারে 500% ইম্পর্টেন্ট গোল দিয়ে দাগায় রাখেন। 100% আপনাকে বুঝতে হবে এবং প্রশ্ন আসবে এটা। 130 170 ধারায় আপনাকে বলতেছে যে যদি কোনো ব্যক্তি কোনো অপরাধের ইন্টেনশন নিয়ে সরকারি কর্মচারীর পরিচয় দেয়, ঠিক আছে কিনা, সেই ক্ষেত্রে সে 170 ধারা মোতাবেক সে অপরাধ করছে বলে গণ্য হবে। ভাষ্য যদি আপনাদের কাছে আসে থাকে, দেখবেন যে অপরাধের ইন্টেনশন ছাড়া আপনি যদি পরিচয় এখানে দেন, দণ্ডবিধি আইনে কি হবে না, এটা কিন্তু কোনো অপরাধ হবে না। তো আমার কথা হচ্ছে, অপরাধের ইন্টেনশন ছাড়া পরিচয় দেওয়ার কোনো কিছু দরকার আছে? হ্যাঁ, আপনি একজনকে সাব ইন্সপেক্টর পরিচয় দিলেন, বা আপনি একজনকে থানার ওসি পরিচয় দিলেন, হ্যাঁ, আপনি কেন দিচ্ছেন? দিচ্ছেন হচ্ছে যাতে আপনার প্রতি একজন দুর্বল হয়, বা আপনি কোনো একটা কাজ করতে পারেন, এই জন্যই আপনি মূলত দিচ্ছেন। তাহলে আপনি পাবলিক, আপনি যদি সরকারি কর্মচারী না হইয়ে আপনি সরকারি কর্মচারীর কি পরিচয় দিয়েছেন কোনো অপরাধ করার জন্য, কোনো ক্রাইম বা কোনো অফেন্স করার জন্য, ঠিক আছে কিনা, আপনি বলছেন যে আপনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের লোক, 5 লাখ টাকা দেন চাকরি দিয়ে দিবানি, ঠিক আছে কিনা, এই ক্ষেত্রে আপনি, হ্যাঁ, 170 ধারা মোতাবেক আপনি অপরাধ করছেন বলে গণ্য হবেন। আপনি নিজেকে সাব ইন্সপেক্টর পরিচয় দিলেন, আপনি এএসআই পরিচয় দিলেন, আপনি পুলিশ সদস্য পরিচয় দিলেন, আপনি এসপি পরিচয় দিলেন, ঠিক আছে কিনা, হ্যাঁ, তাহলে আপনি এই 170-এ আপনি অপরাধ করেছেন বলে গণ্য হবে। প্রশ্ন আসতে পারে, ক নামক একজন ব্যক্তি নিজেকে একজন পুলিশ সদস্য পরিচয় দিল, ক নামক ব্যক্তিকে শাস্তির আওতায় আনতে গেলে কোন কোন বিষয়গুলো প্রমাণ করতে হবে? 1 নম্বর প্রমাণ করতে হবে ক নামক ব্যক্তি একজন পাবলিক। 2 নম্বর প্রমাণ করতে হবে সে কোনো সরকারি কর্মচারী ছিল না। 3 নম্বর প্রমাণ করতে হবে সে নিজেকে সরকারি কর্মচারীর পরিচয় দিছে। 4 নম্বরে প্রমাণ করতে হবে কোনো অপরাধ সংগঠনের উদ্দেশ্যে সে উক্ত পরিচয়টি দিয়েছে। 5 নম্বর প্রমাণ করতে হবে উক্ত পরিচয়টি সে স্বেচ্ছাকৃতভাবে দিয়েছে। তাহলে এই 5টা পয়েন্ট লিখে দিলে 5-এ 5। অর্থাৎ এই বিষয়গুলো প্রমাণ সাপেক্ষে ক নামক ব্যক্তির বিরুদ্ধে শাস্তির আওতায় আপনার আনা যাবে। 170 ভাই কি সরকারি কর্মচারীর রূপ ধারণের কথা বলছে? সরকারি কর্মচারীর রূপ ধারণ না, এখানে সরকারি কর্মচারীর পরিচয় দেওয়া। আর প্রতারণার উদ্দেশ্যে অপরের রূপ ধারণ করা, সেটা তো দণ্ডবিধি 400 কত 16, হ্যাঁ, 416 419 যেটা আর কি, ঠিক আছে কিনা। আচ্ছা, তাহলে এখান থেকে এরকম প্রশ্ন আপনার আসবে। আর দণ্ডবিধি আইনের 171 ধারায় কি বলছে বন্ধুরা? 171 ধারায় আপনাকে বলতেছে যে আপনি সরকারি কর্মচারী না, আপনি সরকারি কর্মচারী না, না, ঠিক আছে, আপনি অপরের কোনো, বলতেছে যে আপনি কোনো অপরাধে করার ইন্টেনশন নিয়ে, আপনি অপরাধের ইন্টেনশন নিয়ে আপনি সরকারি কর্মচারীর পোশাক বা প্রতীক বা র্যাঙ্ক ব্যাজ আপনি পরিধান করছেন, ডেকোরেটেড উইথ র্যাঙ্ক, অর্থাৎ আপনি এএসআই সাব ইন্সপেক্টরের র্যাঙ্ক পড়ছেন, অথবা আপনি পাবলিক, আপনি সাব ইন্সপেক্টরের র্যাঙ্ক পড়ছেন, অথবা আপনি অরিজিনালি একজন সাব ইন্সপেক্টর, সত্যি সত্যি সাব ইন্সপেক্টর, কিন্তু আপনি র্যাঙ্ক পড়ছেন ইন্সপেক্টরের র্যাঙ্ক পড়ছেন, এসপির র্যাঙ্ক পড়ছেন। এজন্যই এই ধারাগুলোতে আপনাকে বলছে যে সরকারি কর্মচারী অথবা সরকারি কর্মচারী রিলেটেড অপরাধ, অর্থাৎ আপনি এই অপরাধটা সরকারি কর্মচারীরাও করতে পারে অথবা একজন পাবলিকও করতে পারে, তাহলে সেই ব্যক্তি 171 ধারা মোতাবেক অপরাধ করছে বলে গণ্য হবে, ঠিক আছে কিনা। তাহলে আপনি পাবলিক হয়ে যদি পুলিশের পোশাক পরেন আপনি 171, আবার যদি পুলিশ হয়েও যদি আপনি আপনি যে র্যাঙ্ক ব্যাজের লোক না সেই র্যাঙ্ক ব্যাজ আপনি পরিধান করছেন, হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনি 171 ধারা মোতাবেক আপনি অপরাধ করছেন বলে গণ্য হবে। প্রশ্ন আসলো, ক নামক একজন এএসআই সে সাব ইন্সপেক্টরের র্যাঙ্ক ব্যাজ পরিধান করে
সে তার বাড়িতে গেল এবং তার বন্ধুর কাছ থেকে 5 লাখ টাকা আনলো চাকরি দেওয়ার উদ্দেশ্যে। অপরাধ কি ব্যাখ্যা করো বা বর্ণনা করো, তখন সে 171 ধারা মোতাবেক সে অপরাধ করছে। আর কোন কোন বিষয়গুলো প্রমাণ করতে হবে বন্ধুরা? 1 নম্বর প্রমাণ করতে হবে যে সে সরকারি কর্মচারীর পোশাক পরিধান করছে। 2 নম্বরে সরকারি কর্মচারীর র্যাঙ্ক ব্যাজ পরিধান করছে। 3 নম্বরে প্রমাণ করতে হবে সে সরকারি কর্মচারীর পরিচয় দিছে। 4 নম্বরে আপনাকে প্রমাণ করতে হবে যে উক্ত কাজটি সে স্বেচ্ছাকৃতভাবে করছে। 5 নম্বর প্রমাণ করতে হবে কোনো অপরাধের ইন্টেনশন নিয়ে বা অপরাধের অভিপ্রায় বা উদ্দেশ্য নিয়ে সে উক্ত কাজটি করেছে। এই বিষয়গুলো প্রমাণ সাপেক্ষে দণ্ডবিধির 171 ধারা মোতাবেক তাহলে তাকে এখান থেকে এরকম প্রশ্ন শাস্তির উঠতে আওতায় আনা পারে। আর যাবে। দণ্ডবিধি লা আইনের হাওলা ওয়ালা কুওয়াতা 171 ইল্লা ধারায় কি বিল্লাহিল বলছে আলিয়্যিল বন্ধুরা? আযীম। 171 সব ভুলে যাবেন। বলতেছে 166, 67, 168 এবং 171 এবং 170 এই দুটো ধারা কিন্তু বলবেন না। আরো যদি শর্ট করতে চান 170, 171, 168 এই 3টে ধারা বেশি গুরুত্ব দিয়ে পড়বেন, এখান থেকে রিটেনে প্রশ্ন আসবে। ঠিক আছে, আমরা এখন চলে যাব দণ্ডবিধি আইনের খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ, সেটা হচ্ছে এই যে নির্বাচন। এগুলো পরীক্ষা আসবে না, ওগুলো বাদ, দরকার নাই। নির্বাচন টিউশন দরকার নাই, যা আসবে সেগুলো পড়ি। দণ্ডবিধি আইনের 10ম পরিচ্ছেদ বা 10ম অধ্যায়, সরকারি কর্মচারীগণের আইনানুগ কর্তৃত্বে অবমাননা সংশ্লিষ্ট অপরাধ। কি বলতিছে? সরকারি কর্মচারীগণের আইনানুগ কর্তৃত্বে অবমাননা এই কম পরিমাণে বেশি পড়তে হবে ভাই, আমি অসুস্থ তারপরেও ক্লাস নিচ্ছি। আমি এই যে আপনাদের 3-4 বছর ধরে পড়াই, আমার কোনো স্টুডেন্ট বলতে পারবে না যে আলামিন ভাই ফাঁকি দেয় ক্লাসে। পড়তে হবে ভাই, কথা কয়েন না। ভালো না লাগলে আপনি লিভ নিয়ে রেস্ট করেন, ঘুমান। এই ঘুম একসময় কাল হবে, বুঝছেন? দেখবেন যে র্যাঙ্কটা পাচ্ছেন না, নিজের থানার দিকে তাকাবেন, দেখবেন যারা বয়স্ক বয়োবৃদ্ধ, দাদার বয়সী, নানার বয়সী, বাপের বয়সী লোক সেন্টি করে, তখন কষ্ট লাগে না? এই বয়সে কিন্তু আমার আপনারও যাওয়া লাগবে, তখন খারাপ লাগবে। সুতরাং পড়তে হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আচ্ছা, সরকারি কর্মচারীর কর্তৃত্ব অবমাননা সংশ্লিষ্ট অধ্যায়। এখান থেকে কিন্তু আমরা পদোন্নতি পরীক্ষায় আমাদের প্রশ্ন আসবে। প্রশ্ন আসবে এভাবে: সরকারি কর্মচারীর কর্তৃত্ব অবমাননা সংশ্লিষ্ট যে কোনো 5টা অপরাধ লেখো। ঠিক আছে কিনা? সরকারি কর্মচারীর কর্তৃত্বে অবমাননা সংশ্লিষ্ট যে কোনো 5টি অপরাধ লেখো। এখন মনে করো তুমি জানোই না যে সরকারি কর্মচারীর কর্তৃত্বে অবমাননা এই ধারাগুলো কোন ধারা, তাই না বন্ধুরা? এটা কিন্তু আমাদের পুলিশের পদোন্নতি রিলেটেড এবং পদোন্নতি পরীক্ষায় কিন্তু এটা আসবে এবং খুবই গুরুত্বপূর্ণ এই ধারাগুলো। অর্থাৎ দণ্ডবিধি আইনের 172 থেকে 189 ধারা পর্যন্ত, 89, 88, 89 ধারা পর্যন্ত আপনার এই ধারাগুলো এখানে বেসিক্যালি আলোচনা করছে। ক্লিয়ার? এই ধারা থেকে আমাদের একটা একটা ধারায় আলাদা আলাদা প্রশ্ন আসে। এই ধারার মধ্যে একটু দাগাই রাখেন, আমি পড়াচ্ছি তারপরে বলতেছি আমি। দণ্ডবিধি আইনের আপনার 174, 75, 76, 77, 179, 180, 182, 186, 87, 188 এই ধারাগুলো খুবই ইম্পর্টেন্ট এবং পদোন্নতি পরীক্ষা এখানে প্রতিটা ধারা থেকে আলাদা আলাদা এমসিকিউ হয়, আলাদা আলাদা রিটেনে প্রশ্ন আসে। কিন্তু আমি সবগুলোই পড়াচ্ছি, ইম্পর্টেন্ট গুলো ও পরীক্ষার আগে তখন বেশি করে ওগুলো, এমনি আপাতত সবগুলো একটু জানেন। 172 ধারায় বলতিছে যে কোন সরকারি কর্মচারী কোন সমন জারি করছে, ঠিক আছে কিনা, যে ব্যক্তির বিরুদ্ধে সমন জারি করতে গেছে ওই ব্যক্তি আত্মগোপনে চলে গেছে, বা হুলিয়া জারি করতে গেছে ওই ব্যক্তি আত্মগোপনে চলে গেছে, তারা আর খুঁজে পাওয়া যাচ্ছে না, তাহলে ওই ব্যক্তি দণ্ডবিধির 172 ধারা মোতাবেক অপরাধ করছে বলে গণ্য হবে। ঠিক আছে কিনা? আমি তোমার বাড়িতে সমন জারি করতে গেছি, তোমার যাই আমি পালাম না, তোমার কেউই নেই, তোমার বাড়ি ঘর পড়ে রয়েছে, তোমার বাড়ি ঘরে কেউই নেই, তুমি আত্মগোপনে চলে গেছো। ঠিক আছে কিনা? এই যে আমি যে থানায় আছি এখানে শুনি যে মানুষ নাকি গজা করে, গজা, গজার নাম শুনছেন? গজা, হ্যাঁ, গজা করে খাই, নাম শুনছেন? আচ্ছা, গজা, গজা মানে কি? গজা মানে চাইয়ে চিনতে খায় আর কি। এ মনে করেন মাগুরাইতে আমাদের গোপালগঞ্জ গেল বা ফরিদপুর গেল, বললো যে আমার ঘর তো আগুনে পুড়ে গেছে, আমি একেবারে অসহায়, নদীতে ভেঙে গেছে। সিরাজগঞ্জের লোক বলে, সিরাজগঞ্জ কেউ আছে নাকি আবার? আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, তাহলে এটাকে গজা গজা বলা হয়ে থাকে। অর্থাৎ আপনি অপরাধী বা অপরাধী না, আপনি বাড়ি ঘরে থাকেন না, কি করেন? আপনি আত্মগোপনে চলে গেছেন, আপনার খুঁজে পাওয়া যাচ্ছে না। অর্থাৎ এই বাটপাট টাইপের এলাকার লোক বলে গজা করে খাই। আচ্ছা, যা হোক, তাহলে তাহলে এখানে আপনাকে বলতেছে 172 ধারা মোতাবেক ওই ব্যক্তি অপরাধ করছে বলে গণ্য হবে। 173 ধারা খুবই গুরুত্বপূর্ণ। 73 ধারা বলতেছে যে যে ব্যক্তির বিরুদ্ধে সমন জারি করা হয়ে লটকাই দেওয়া হয়েছে বা হুলিয়ার কপি লটকাই দেওয়া হয়েছে, তাহলে সে যদি এই ব্যক্তি এই কাজগুলো করে, তাহলে দেখবেন সে এই 173 ধারা মোতাবেক সে অপরাধী। বন্ধুরা, এখানে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন আসলো,
ক নামক ব্যক্তির বিরুদ্ধে হুলিয়ার কপি পুলিশ অফিসার তার বাড়িতে লটকায় দিয়ে আসলো। ক নামক ব্যক্তি উক্ত হুলিয়ার কপি ছিঁড়ে ফেললো বা লটকানো কপি তুলে ফেললো, অপরাধ কি? তাহলে অপরাধ হচ্ছে 173 ধারা মোতাবেক সে অপরাধী। ক নামক ব্যক্তির বিরুদ্ধে পুলিশ সমন জারি করতে গেল, বাড়িতে যে কাউকেই পেল না, সে আত্মগোপনে চলে গেছে, অপরাধ কি? তার শাস্তি হচ্ছে 172 ধারা। ঠিক আছে কিনা? শোনেন, মানুষ যে কত তালের আছে এটা দেখবেন আমাদের এসবি বা সিআইডি অফিসের সামনে প্রায় থাকে, বা উত্তর এফবিএন এর সামনে দেখবেন যে এরকম ছেলে মেয়ে নিয়ে দেখবেন দাঁড়ায় আছে, 4-5টা সাল মেয়ে দাঁড়ায় আছে, যে বাড়িতে বাড়ি করে দিছে, খাওয়ার কিছু নাই, ঢাকায় চলে আইছি, এক বন্ধুর কাছে আইছি, কোথায় উঠবো কি জানি না, আমার সাহায্য করেন। অথচ ওটা তাদের পেশা। দেখবেন যে কোনো বস্তিতে বা বাসা বাড়ি নিয়ে তারা থাকে, ভালোই ইনকাম, বুঝলেন না? মানুষ তো ইমোশনাল অনেক কাজ করে। ঠিক আছে, 500 দিয়ে দিলাম বা 1000 দিয়ে দিলাম, সহায়তা করলাম, এটাও একটা ইনকামের রাস্তা আর কি, বুঝলেন? নাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যাই হোক, তো আমার কথা কি বুঝছেন? তাহলে 172, 173 এটা এটা কিন্তু পদোন্নতি পরীক্ষা অত ইম্পর্টেন্ট না, বাট 174 ধারাটা এটা কিন্তু গুরুত্বপূর্ণ। এই একদম কেবল শাস্তি বলেন, শাস্তি। বন্ধুরা, দণ্ডবিধি আইনে সব ধারাই শাস্তি। তুমি কি এত শাস্তি মুখস্থ করে পারবা? ব্যাককলের মতো অন্য টিচারদের মতো এত পড়ো না ভাই, এত পড়লে পরীক্ষায় ফেল মারবা। যেভাবে পড়াচ্ছে এগুলো পড়ো, কোনটা শাস্তি মুখস্থ করা লাগবে সেটা আমি বলবানি, ওইটি শাস্তি মুখস্থ করো। যেমন আমি তোমাদের বলছি যে দণ্ডবিধির 144 ধারা শাস্তি মুখস্থ করবা, 148 ধারা শাস্তি মুখস্থ করবা, 159 ধারা শাস্তি মুখস্থ করবা, 120-এর খ শাস্তি মুখস্থ করবা। তো সুতরাং বেশি বোঝা যাবে না, আমি যেটা বলছি সেটা শোনেন, দেখবেন ইনশাল্লাহ কাজ হবে। এত শাস্তি মুখস্থ করে পারবেন? এই তুমি দণ্ডবিধির সব শাস্তি মুখস্থ করে পারবা ভাই? এত কথা বললে হবে? সব শাস্তি পড়া যাবে না, যা ইম্পর্টেন্ট বলি সেগুলো। যেমন দণ্ডবিধির 354 শাস্তি মুখস্থ করবা, দণ্ডবিধির ওই যে 509-এর শাস্তি মুখস্থ করবা, যেগুলো পরীক্ষা আসবে, 510-এর শাস্তি মুখস্থ করবা, একটা ধারা দিয়ে একটা প্রশ্ন আসবে, এইগুলো মুখস্থ করতে আমি বলবানি কোন কোন মুখস্থ করা লাগবে। কথা কেন না? 174 ধারা এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ধারাটা, অত্যন্ত গুরুত্বপূর্ণ 174 ধারা। 174 ধারায় বলতেছে যে একজন সরকারি কর্মচারী সে সমন জারি করছে, জারি করার পরে আপনি সমনের কপি পাইছেন, ঠিক আছে না? সমন জারির বিধান ফৌজদারি কার্যবিধি আইনের আপনার 68 থেকে 74 ধারা আলোচনা করে কিভাবে সমন জারি করতে হয়। সমন আপনি জারি করছেন, সমন সে পাইছেও, এবং সমনের কপি একজন কেউ রিসিভও করছে, কিন্তু জারি করার পরে সেই ব্যক্তি আদালতে হাজির হলো না, ঠিক আছে কিনা? তাহলে যে ব্যক্তি হাজির হবে না তার শাস্তি দণ্ডবিধির 174 ধারায় আপনাকে বর্ণনা করছে। এখন প্রশ্ন আসবে কিভাবে? ক নামক ব্যক্তি সমন অমান্য করলে অপরাধ কি? তাহলে ক নামক ব্যক্তি সমন অমান্য তার শাস্তি হচ্ছে 174 ধারা। একটু নোট রাখো বা বইতে লিখে রাখেন আপনারা, শুধুমাত্র দণ্ডবিধি আইনে সমন অমান্যকারী শাস্তি উল্লেখ নাই, আপনার কার্যবিধি আইনে 485 সেই ক, ব্যক্তি আদালতে কত? হাজির হলো না, ঠিক আছে 485 কিনা? কতে তাহলে সমন যে ব্যক্তি অমান্যকারীর হাজির হবে না শাস্তির বিধান তার কিন্তু শাস্তি উল্লেখ রয়েছে। দণ্ডবিধির 174 এবং ধারায় আপনাকে এমসিকিউ বর্ণনা কি করা বিচারে হয়েছে। পদ্ধতি? এখন প্রশ্ন আসবে সংক্ষিপ্ত কিভাবে? বিচারে পদ্ধতি ক নামক অনুসরণ ব্যক্তি করে সমন অমান্য আপনার করলে এই অপরাধ কি? তাহলে ক 250 নামক টাকা ব্যক্তি জরিমানার সমন বিধান অমান্য করা শাস্তি হয়েছে। হচ্ছে 174 ধারা। আপনারা যদি একটু খেয়াল করে একটু দেখেন নোট রাখো বা বন্ধুরা, বইতে লিখে রাখেন আপনারা, যে শুধুমাত্র এই যে দণ্ডবিধি আইনে সমন অমান্যকারী 174 শাস্তির ধারা থেকে উল্লেখ নাই, রিটেনে এরকম প্রশ্ন আপনার আসবে কার্যবিধি আইনে যে ক নামক 485 ব্যক্তি ক সমন অমান্য হাজির করলো, হলো না, কোন কোন ঠিক আছে বিষয়গুলো কিনা? প্রমাণ তাহলে সাপেক্ষে সমন ক নামক অমান্যকারী ব্যক্তিকে শাস্তির শাস্তির বিধান আওতায় কিন্তু আনা যাবে? উল্লেখ তোমরা জানো রয়েছে। যে এবং ইদানিং আমাদের এমসিকিউ পরীক্ষায় কি বিচারে প্রমাণের পদ্ধতি? বিষয়গুলো আসে। একটা জিনিস ঠাড়া মুখস্থ রাখবা বা মনে রাখবা, মনে রাখবেন, সেটা হচ্ছে যে কোনো বিষয়ের প্রমাণ, অনুষঙ্গ, উপাদান একই কথা। আবার কই, অনুষঙ্গ, প্রমাণ, উপাদান একই কথা, অর্থাৎ ওই সংজ্ঞার মধ্যে যে উপাদানগুলো আছে ওইগুলোই প্রমাণ, ওইগুলোই উপাদান, ওইগুলোই অনুষঙ্গ। লিখে দিলেই উত্তর ক্লিয়ার। ক্লিয়ার ভাই? আচ্ছা, তাহলে এখানে কোন কোন বিষয়গুলো প্রমাণ করতে হবে বন্ধুরা? হ্যালো, এরা কারা যে পড়ার আগেই বলতেছে যে কয়টা দ্বারা পড়তে হবে? আমার মতো কম সাজেশন দিয়ে কন্টিনিউ ভাবে মানে 100% বাদায় এরকম খুব কমই পাবেন। পরীক্ষার আগে একেবারেই কম পড়াবেন, কিন্তু এখনো পরীক্ষা অনেক সময়। কথা বলেন না, কথা বললে অন্য মনোযোগী হয়ে যায় ক্লাসে, প্লিজ কথা বলবেন না কেউ। এই জন্য সবার মাউথ বন্ধও রাখছি আমি। আচ্ছা, এখানে আপনাকে বলতেছে যে 1 নম্বর প্রমাণ করতে হবে ক নামক ব্যক্তি সমন পেয়েছিল, 2 নম্বর প্রমাণ করতে হবে সে সমন অমান্য করেছে, 3 নম্বর প্রমাণ করতে হবে উক্ত কাজটি সে স্বেচ্ছাকৃতভাবে করেছে, ঠিক আছে কিনা? এই বিষয়গুলো প্রমাণ সাপেক্ষে আপনাকে বলতে হবে এই তার বিরুদ্ধে শাস্তির আওতায় আনা যাবে। আপনারা যদি একটু খেয়াল করে দেখেন যে এই সমন অমান্যর 2টা শাস্তি আছে। তা 2টা শাস্তি কেন বন্ধুরা? একটা হচ্ছে পুলিশের সমন অমান্য করলে এই শাস্তি, আর একটা হচ্ছে আপনার ওই যে আদালতের সমন অমান্য করলে একটা শাস্তি। কথা কি বুঝছেন? পুলিশ সমন দিতে পারে কোন কোন ধারায় বন্ধুরা? পুলিশ সমন দিতে পারে 94 ধারায় সিআরপিসি, পুলিশ সমন দিতে পারে 103 ধারায়, পুলিশ সমন দিতে পারে 160 ধারায়,
পুলিশ সমন দিতে পারে সিআরপিসির 175 ধারায়। এই ক্ষেত্রে যদি সমন অমান্য করে তার শাস্তিও কিন্তু 174। আবার আদালত যে ক্ষেত্রে এই যে 68 থেকে 74 ধারা পর্যন্ত সমন জারি করতেছে, এই সমনও যদি কোনো ব্যক্তি অমান্য করে তার শাস্তিও কিন্তু আপনার 174। আমি কি বোঝাতে পারছি ভাই? আমি অসুস্থ, আমার জন্য একটু দোয়া করবেন। তারপরে তো আপনাদের সাথে কত আন্তরিকতা নিয়ে পড়ানোর চেষ্টা করি, কিন্তু কিছু লোক আছে একেবারেই ফাঁকিবাজ, ফাঁকি দেওয়া যাবে না। তাহলে 174 ধারা থেকে এরকম টাইপের প্রশ্ন আসবে, আশা করি আপনারা পারবেন, ঠিক আছে কিনা? এবং 174 লাল কালিতে দাগ দিয়ে রাখেন, খুবই ইম্পর্টেন্ট, এটা পদোন্নতি পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা আছে। ক্লিয়ার? 174 খুবই ইম্পর্টেন্ট। 175 ধারাটা খুবই ইম্পর্টেন্ট, 174 ধারাটা আপনাকে মনে রাখতে হবে, এবং রিটেনে 175 থেকে আপনাদের প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু অনেকাংশে থেকে যায়। 175 ধারায় আপনাকে কি বলছে? 175 ধারায় আপনাকে বলতেছে যে যে ব্যক্তি আপনার এই কি বলতেছে যে যে ব্যক্তি আপনার এই দলিল 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 সরকারি কর্মচারীর নিকট দাখিল করতে বাধ্য হওয়া সত্ত্বেও আপনি যদি সরকারি কর্মচারীর কাছে এই দলিল আপনি দাখিল না করেন, দণ্ডবিধি আইনের আপনার 175 ধারা মোতাবেক আপনি অপরাধ করছেন বলে গণ্য হবে। দলিল দাখিল আপনারা যদি একটু খেয়াল করে দেখেন যে কার্যবিধি 94 ধারা মোতাবেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং আদালত কোনো ব্যক্তির কাছে যদি কোনো দলিল থেকে থাকে, সেই দলিল কিন্তু যদি আদালত চায় আপনি কিন্তু এই দলিল দাখিল করতে বাধ্য, তাই না বন্ধুরা? কিন্তু আপনি ওই যে আবার কিন্তু আছে যে ব্যাংকের অধীনে কোনো তথ্য, হাইকোর্ট বিভাগের পূর্ব অনুমতি ব্যতীত কোনো তথ্য, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার যে অপরাধজনক বিশ্বাসভঙ্গের মামলার ক্ষেত্রে কোনো তথ্য, এই দলিল দাখিল করতে কিন্তু বাধ্য না। কিন্তু অন্যান্য ক্ষেত্রে যে ক্ষেত্রে আপনি দলিল দাখিল করতে বাধ্য, সেই ক্ষেত্রে অবশ্যই আপনি দলিল দাখিল করবেন। আর এই দলিল যদি আপনি দাখিল না করেন, আপনি দণ্ডবিধির এই 175 ধারা মোতাবেক আপনি অপরাধ করছেন বলে গণ্য হবে। না পিন্টু, 45-এ বাধ্য না, 45-এ হচ্ছে অপরাধের সংবাদ দিতে বাধ্য। আর এই অপরাধের সংবাদ দিতে যারা বাধ্য তারা যদি সংবাদ না দেয়, তারা হচ্ছে 176 অপরাধ। আর এই দণ্ডবিধির 175 ধারাটা আমরা যেটা জানবো সেটা হচ্ছে এই সিআরপিসি 94 ধারার সাথে রিলেটেড, অর্থাৎ যে ব্যক্তি দলিল দাখিল করতে বাধ্য, সেই ব্যক্তি যদি বাধ্য হওয়ার পরও দলিল দাখিল না করে, সেই ক্ষেত্রে তার শাস্তি হচ্ছে এই দণ্ডবিধি আইনের আপনার এই 175 ধারা মোতাবেক সে অপরাধ করছে বলে গণ্য হবে। প্রশ্ন আসতে পারে এভাবে, ক নামক একজন কনস্টেবল দলিল দাখিল করতে বাধ্য, ক নামক একজন ব্যক্তি দলিল দাখিল করতে বাধ্য, তারপরেও সে আদালতের নির্দেশ অমান্য করে দলিল দাখিল করলো না, তার অপরাধ কি? 175। বা কোন কোন বিষয়গুলো প্রমাণ সাপেক্ষে তাকে শাস্তির আওতায় আনা যাবে? 1 নম্বরে প্রমাণ করতে হবে যে সে দলিল দাখিল করতে বাধ্য ছিল, সে দলিল দাখিল করেনি, উক্ত কাজটি সে স্বেচ্ছাকৃতভাবে করেছে। এই বিষয়গুলো প্রমাণ সাপেক্ষে দণ্ডবিধির 175 ধারা মোতাবেক তাকে এখানে শাস্তির আওতায় আনা যাবে। তবে আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে যে আপনার এই যে যে দলিল দাখিল করতে বাধ্য, এই দলিল কিন্তু কোনো আসামির কাছে চাওয়া যাবে না। এমসিকিউ, কার কাছে চাওয়া যাবে না ভাই? জোরে বলেন, কার কাছে? প্রশ্ন আসতে পারে কার কাছে দলিল চাওয়া যায় না? কোনো আসামির কাছে কিন্তু দলিল চাওয়া যাবে না, একারে না। আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, উদাহরণ দেওয়া আছে যে কোনো জেলা আদালতে কোনো দলিল পেশ করার জন্য আইনত বাধ্য হইয়া ইচ্ছাকৃতভাবে উহা পেশ করে না, এই ধারার বর্ণিত অপরাধ অনুষ্ঠান করিয়াছে বলে গণ্য হবে। অর্থাৎ আদালত আপনার কাছে একটা দলিল চাইছে, আপনি দলিলটা মনে করেন দিলেন না, তাহলে আপনি কোন ধারায় অপরাধী? আপনি দণ্ডবিধির 175 ধারা মোতাবেক আপনি অপরাধ করছেন বলে গণ্য হবে। আমরা পড়বো এখন 176 ধারা। এই ধারাটাও রিটেনের জন্য গুরুত্বপূর্ণ। 176 ধারায় আপনাকে বলতেছে বাধ্য ব্যক্তি কর্তৃক যদি অপরাধের তথ্য না দেয়, সেই ক্ষেত্রে দণ্ডবিধির 176 ধারা মোতাবেক আপনি অপরাধ করছেন বলে আপনার গণ্য হবে। ঠিক আছে কিনা? কারা? বাধ্য ব্যক্তি। তাহলে বাধ্য ব্যক্তি কারা? বাধ্য ব্যক্তির কথা আপনাকে বলতেছে দণ্ডবিধি আইনের 45 কার্যবিধির 45 ধারায় আপনার বাধ্য ব্যক্তির কথা বলতেছে গ্রামের চেয়ারম্যান, মেম্বার, চৌকিদার, দফাদার, আড়তদার, খাজনা আদায়কারী, হ্যাঁ, জমির খাজনা আদায়কারী, এই সকল ব্যক্তি অপরাধের সংবাদ বা তথ্য দিয়ে কিন্তু সাহায্য করতে বাধ্য। এছাড়া দেখবেন পিআরবি কত 343ও কিন্তু বলছে যে গ্রামের চৌকিদার যখন এমসিকিউ এই কত কিলোমিটারের আগের সংবাদ পাইলে সরাসরি হাঁটি যায় সংবাদ দেবে, বলেন তো, পারেন এটা? জানেন কে পারে বলেন তো? এই যে 5 কিলোমিটার পারছে তো অনেকে, মাশাল্লাহ। আচ্ছা, নিয়ম আছে যে 5 কিলোমিটার যদি থানা যদি আপনার কাছ থেকে 5 কিলোমিটার কাছে হয়, 5 কিলোমিটার দূরে না হয়, সে সরাসরি আপনি
থানায় যে পুলিশকে সংবাদ দেবেন যে এই ঘটনা ঘটছে। আর 5 কিলোমিটারের বেশি হলে চৌকিদার চেয়ারম্যানের মাধ্যমে সংবাদ থানায় পৌঁছাবে, এটাই নিয়ম। ঠিক আছে কিনা? এটা পিআরবি দেখবেন 300 কত 42-এ বোধহয় বলছে, 342, 343, 340, 342-এ বলছে এটা, হ্যাঁ 342-এ বলছে এটা। গুরুত্বপূর্ণ। তাহলে সিআরপিসির 45 ধারায় এই সকল ব্যক্তি তাহলে কোন কোন সংবাদ দিয়ে সহায়তা করবে? যেমন অপমৃত্যুর সংবাদ দেবে, খুনের সংবাদ দেবে, ফেরারি আসামির সংবাদ দেবে, ঠগের সংবাদ দেবে, কোনো ব্যক্তি গ্রাম থেকে আত্মগোপনে চলে গেলে সেই সংবাদগুলো দেবে। তাহলে এরা সংবাদ দিতে কিন্তু বাধ্য। তাহলে এরা যদি সংবাদ না দেয় তাহলে দণ্ডবিধি আইনের আপনার এই এই কত 176 ধারা মোতাবেক তারা অপরাধ করছে বলে গণ্য হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, প্রশ্ন আসলো। আহ, শ্রীপুর থানার সারঙ্গদিয়া গ্রামের চৌকিদার ক তার গ্রামের একটি অপমৃত্যুর সংবাদ থানা পুলিশকে অবগত করলো না, অপরাধ কি? তাহলে অপরাধ কি সেটা হচ্ছে আপনার দণ্ডবিধির 176 ধারা মোতাবেক সে অপরাধ করছে বলে গণ্য হবে। আর কোন কোন বিষয়গুলো প্রমাণ সাপেক্ষে দণ্ডবিধির 176 ধারা মোতাবেক তাকে শাস্তির আওতায় আনা যাবে? 1 নম্বর প্রমাণ করতে হবে যে উক্ত ব্যক্তি সংবাদ দিতে বাধ্য ছিল। 2 নম্বর প্রমাণ করতে হবে সংবাদ সে দেয়নি। 3 নম্বরের প্রমাণ করতে হবে যে সংবাদ দিতে বাধ্য ছিল উক্ত সংবাদটি আমলযোগ্য অপরাধের কোনো সংবাদ ছিল। 3 নম্বরে আপনাকে প্রমাণ করতে হবে উক্ত সংবাদটি সে স্বেচ্ছাকৃতভাবে দেয়নি। তাহলে এই বিষয়গুলো প্রমাণ সাপেক্ষে ওই চৌকিদারকে কি করা যাবে? আপনার শাস্তির আওতায় এখানে আনা যাবে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ। অর্থাৎ অভিযুক্ত ব্যক্তি তথ্য প্রদানে বাধ্য ছিল, তিনি তথ্য প্রদান করতে ব্যর্থ হয়েছিলেন, তার এই ব্যর্থতা ইচ্ছাকৃতভাবে ছিল। অর্থাৎ এই বিষয়গুলো প্রমাণ সাপেক্ষে তাকে এখানে শাস্তির আওতায় আনা যাবে। ক্লিয়ার? আর আর পড়াবো? এখন তো পুলিশ আইন কেউ ক্লাস থেকে বের হবেন না ভাই। এখন পুলিশ আইন আরেকটা ধারা পড়াই, তাই না? না পুলিশ আইন পড়াবো আগে? আচ্ছা, দণ্ডবিধি এই পর্যন্ত কি থাক। তাহলে আজকে আমরা দণ্ডবিধির এই 161 থেকে আপনার এই দণ্ডবিধির পড়ালাম কি 176 পর্যন্ত পড়ালাম। এখন আমরা পুলিশ আইনে চলে যাব। পুলিশ আইনটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটাকে আমরা একটু মনোযোগ সহকারে জানার এবং পড়ার চেষ্টা করি। ঠিক আছে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কথা না বলি ভাই। শোনেন, অনেকের কাছে ভুল ধারণা যে পুলিশ আইন এটা পড়ার দরকার নাই, এখান থেকে প্রশ্ন আসে না। এমন কোনো বছর নাই যে পুলিশ আইন থেকে প্রশ্ন আসতেছে না। আপনাদের যেমন নারী শিশু মাদক অস্ত্র এই সকল আইন যেমন আমাদের জন্য মাইনর অ্যাক্ট, তেমনি পুলিশ আইনও কিন্তু যারা ওকালতি পড়ে তাদের জন্য মাইনর অ্যাক্ট। ঠিক আছে কিনা? কিন্তু পুলিশ আইন থেকে এবছর 100% প্রশ্ন আসবে, যেহেতু গত বছর আসেনি। এবং যেহেতু আমরা পুলিশের চাকরি করি তাই পুলিশ আইন আমাদের জন্য মেজর অ্যাক্ট। ঠিক আছে কিনা? সিআরপিসি দণ্ডবিধি, হ্যাঁ, সাক্ষ্য আইন যেমন প্রশ্ন কমন, ঠিক তেমনি আমরা পুলিশের চাকরি করি, পুলিশের পদোন্নতি পরীক্ষা আমরা দেব, আমাদের জন্য পুলিশ আইনটাও মেজর অ্যাক্ট হিসেবে গণ্য হবে। ঠিক আছে কিনা? তাহলে আমরা শুরু করি। পুলিশ আইনে মোট এক আচ্ছা, গ্রাম প্রধান আর চৌকিদার কি? এই কথা কেন না, গ্রাম প্রধান হচ্ছে আপনার চেয়ারম্যান আর চৌকিদার তো চৌকিদারি। আচ্ছা, পুলিশ আইনে আপনার মোট এখানে আসলে পুলিশ আইনে সব ধারাগুলোই পড়তে হবে এবং প্রতি বছর পুলিশ আইন থেকে সর্বনিম্ন 2 থেকে 3টা এমসিকিউ কমন আসে। বিশেষ করে পুলিশ আইনের 7 ধারা, তারপর আছে 29 ধারা, 34-34-এর ক, এই কটা ধারা পড়লেই প্রশ্ন কমন থাকে। তাছাড়াও কিন্তু অন্যান্য প্রশ্নগুলো আপনার থাকে, সে বিষয়গুলো আমরা একটু জানার চেষ্টা করব। আর 176, 202 এর পার্থক্য কি? এটা তো সহজ পার্থক্য। কে পারে বলতে দেখি, বলেন তো, কে পারে বলেন? কে পারে বলেন? ইসরাফিল বলবেন? আচ্ছা বলেন দেখি, বলেন, একজন বলেন। স্যার 176 হচ্ছে স্যার বাধ্য ছিল কিন্তু অপরাধটা সংগঠিত হয়নি। আর 202 হয়েছে অপরাধটি সংগঠিত হয়েছে কিন্তু খবর দিই নাই স্যার। হ্যাঁ, আর আর কেউ বলবেন? আর কেউ বলবেন? হ্যাঁ বলেন, দীপরাজ বলেন। স্যার 176 সকল অপরাধের খবর দিতে বাধ্য বাধ্য ব্যক্তিরা সকল অপরাধের খবর 176 ধারা। এবার 202 হচ্ছে স্যার সংগঠিত অপরাধ, যে অপরাধটা হয়ে গেছে এই অপরাধটার খবর দিতে বাধ্য 102। এই যে একই তো কথা, অর্থাৎ 176 ধারাটা হচ্ছে মূলত যে অপরাধটি সংবাদ দিতে সে বাধ্য কিন্তু অপরাধটি সংগঠিত হয়নি কিন্তু সংবাদ এসে দেয়নি, 176 নাকি 45 ধারা যেটা। আর
ওই যে ইসের আরে 202 ধারাটা হচ্ছে অপরাধটি সংগঠিত হয়ে গেছে, কিন্তু সে অপরাধের সংবাদ কি সে দেয়নি নাকি? জি স্যার। হ্যাঁ, জি স্যার। ঠিক আছে, আর কথা না বলি, এগুলো আসবে না, আসবে হচ্ছে 176 দ্বারা পরীক্ষা আসবে। আচ্ছা বন্ধুরা, আমরা সরাসরি এখন চলে যাব পুলিশ আইনে চলে যাব। বন্ধুরা, পুলিশ আইনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক ধারা থেকে আমরা দেখি প্রতিটা আইনেরই কিন্তু একটা শিরোনাম থাকে। এই শিরোনাম এক ধারায় আপনাকে বলতেছে যে এটা পুলিশ আইন নামেই পরিচিত হবে, এবং এক ধারায় কতিপয় গুরুত্বপূর্ণ সংজ্ঞা দিছে। এই সংজ্ঞাগুলো আমরা মুখস্থ করব না, জাস্ট একটু রিডিং পড়ব, পরীক্ষায় এমসিকিউ হতে পারে। যেমন প্রশ্ন হতে পারে, জেলা ম্যাজিস্ট্রেট বলতে কি বোঝায় পুলিশ আইনে? জেলা ম্যাজিস্ট্রেট বলতে যিনি জেলায় ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করতে পারে বা নির্বাহী প্রশাসনিক ক্ষমতা প্রয়োগ করতে পারে, পুলিশ আইনে তিনি জেলা ম্যাজিস্ট্রেট। ঠিক আছে কিনা? আচ্ছা, প্রশ্ন হতে পারে যে পুলিশ আইনে পুলিশ বলতে কি বোঝায়? এমসিকিউ। পুলিশ আইনে পুলিশ বলতে পুলিশ আইনের অধীনে নিযুক্ত সকল কর্মচারীকেই পুলিশ হিসেবে গণ্য হবে। ঠিক আছে কিনা? এরপরে এমসিকিউ হতে পারে, সাধারণ পুলিশ জেলা বলতে কি বোঝায়? পুলিশ বলতে বাংলাদেশের অঞ্চলের উপর, অর্থাৎ জেলায় যে সকল পুলিশরা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করে তাকেই জেলা পুলিশ হিসেবেই গণ্য হবে বা পরিগণিত হবে। আচ্ছা, সম্পত্তি। পুলিশ আইনে সম্পত্তি বলতে অস্থাবর সম্পত্তি, টাকা পয়সা বা মূল্যবান জামানতকে বোঝাবে। এমসিকিউ আসতে পারে যে পুলিশ আইনে আপনার এই সম্পত্তি বলতে কোন সম্পত্তিকে বোঝায়? অস্থাবর সম্পত্তিকে বোঝায়। যেমন টাকা পয়সা, মূল্যবান জামানত ইত্যাদিকে আপনার এই সংশ্লিষ্ট সম্পত্তির কথাকে আপনাকে বোঝানো হয়েছে। এখন কথা হচ্ছে যে পুলিশ আইনে কেন আপনার এই স্থাবর সম্পত্তির কথা বলেনি? কেননা স্থাবর সম্পত্তি নিয়ে পুলিশের কোনো কাজ নয়াকারে নাই। ঠিক আছে কিনা? স্থাবর সম্পত্তি রিলেটেড কোনো কাজ হলে সেটা হচ্ছে আদালতকে বিষয়টা অবগত করতে হবে, এবং আদালতের নির্দেশে বেসিক্যালি আপনার এই কাজটা হবে। আচ্ছা, তাহলে এখান থেকে আমাদের এই এমসিকিউটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে পুলিশ আইনে সম্পত্তি বলতে কোন সম্পত্তিকে ধরে বলেন? অস্থাবর সম্পত্তি, যেমন টাকা পয়সা, হ্যাঁ, এগুলো অস্থাবর সম্পত্তি। তাহলে কোন সম্পত্তিকে বোঝায়নি? কোন স্থাবর সম্পত্তিকে আপনাকে বোঝায়নি। আচ্ছা, এমসিকিউ হতে পারে যে পুলিশ আইনে ব্যক্তি বলতে কাদেরকে বোঝাইছে? এমসিকিউ। তাহলে ব্যক্তি বলতে কোনো কোম্পানি কর্পোরেশনকেও বোঝাবে। এমসিকিউ। পুলিশ আইনে কাকে বোঝাবে? ব্যক্তি বলতে কর্পোরেশনকেও আপনাকে বোঝাবে বা কোনো কোম্পানিকে বোঝাবে। মাস। এমসিকিউ। মাস বলতে আপনাকে বোঝাচ্ছে বর্ষপঞ্জিকায় নির্দেশিত মাসকে বোঝাবে। অর্থাৎ প্রশ্ন হতে পারে যে পুলিশ আইনে মাস বলতে কি বোঝায়? পুলিশ আইনে মাস বলতে বর্ষপঞ্জিকায় উল্লেখিত মাসকেও আপনার মাসকেও বেসিক্যালি আপনার এখানে বোঝাবে। প্রশ্ন হতে পারে যে পুলিশ আইনে গবাদি পশু বলতে কি বোঝায়? পুলিশ আইনে গবাদি পশু বলতে বলতে আপনার শিং বিশিষ্ট গবাদি পশু। এমসিকিউ। কি বিশিষ্ট? শিং বিশিষ্ট গবাদি পশু, যেমন হাতি, ঘোড়া, উট। এরপরে এই অর্থাৎ শিং বিশিষ্ট গবাদি পশু সহকারে হাতি, ঘোড়া, উট, গাধা, খচ্চর, ভেড়া, ছাগল, শূকর ইত্যাদিকে আপনার গবাদি পশু হিসেবে গণ্য করা হবে। এগুলো এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ, এছাড়া আর অন্য কিছু না। এরপর আছে নিম্ন পদস্থ কর্মচারী বলতে কি বোঝায়? নিম্ন পদস্থ কর্মচারী, এটা কিন্তু রিটেনে আসে এবং এমসিকিউ আসতে পারে। নিম্ন পদস্থ কর্মচারী বলতে পুলিশ বাহিনীতে পুলিশ পরিদর্শকের অধস্থ পুলিশ সদস্যদেরকে বোঝাবে। অর্থাৎ ইন্সপেক্টরের নিচে যারা আছে তারাই নিম্ন পদস্থ কর্মচারী। ঠিক আছে কিনা? এখন ইন্সপেক্টর হলো প্রথম শ্রেণীর কর্মচারী, কর্মকর্তা, কিন্তু সাব ইন্সপেক্টর যারা আছে অর্থাৎ কনস্টেবল থেকে সাব ইন্সপেক্টর সবাই এখন নিম্নপদস্থ কর্মচারী হিসেবে গণ্য হবে। এগুলো ওরকম আসে না, জাস্ট এমসিকিউ পর্যন্ত মনে রাখবো। এমসিকিউ দেবে নিম্নপদস্থ কর্মচারী বলতে কাদেরকে বোঝাচ্ছে? ইন্সপেক্টরের নিচে যারা তাদেরকে বোঝাচ্ছে। ব্যক্তি বলতে কোম্পানি প্রতিষ্ঠানকে বোঝাচ্ছে। গবাদি পশু বলতে যাদের শিং আছে বা শিং নাই এমন পশু পাখিকে বোঝাচ্ছে। আর পুলিশ বলতে সকল পুলিশ সদস্যকেই বোঝাচ্ছে। আর সম্পত্তি বলতে অস্থাবর সম্পত্তি, টাকা পয়সা, মূল্যবান জামানত ইত্যাদি বোঝাচ্ছে, কিন্তু কোনো স্থাবর সম্পত্তিকে আপনাকে বোঝাচ্ছে না। এছাড়া আর কোনো প্রশ্ন এখান থেকে আসবে না। আচ্ছা,
পুলিশ আইনের 2 ধারাটা কিন্তু মোটামুটি একটু গুরুত্ব আছে। সেখানে আপনাকে বলতেছে যে পুলিশ বাহিনীর গঠন, অর্থাৎ পুলিশ বাহিনী গঠন হবে কিভাবে। এই আইনের অধীনে দেশের সার্বিক পরিস্থিতি একটিমাত্র পুলিশ বাহিনী বিবেচিত হবে এবং আনুষ্ঠানিকভাবে নিযুক্ত হইবে। কর্মকর্তা কর্মচারীর সংখ্যা, বাহিনীর কাঠামো বিভিন্ন সময় সরকার সময় প্রদত্ত আদেশ বলে নির্ধারিত হবে এবং এই আইনের অধীনে সরকার নিম্নপদস্থ পুলিশ কর্মচারীর বেতন ভাতা যাবতীয় শর্তাবলী নির্ধারণ করবে। ওই যে এমসিকিউ হতে পারে যে সমগ্র বাংলাদেশ পরিচালনা করার জন্য একটিমাত্র পুলিশ বাহিনী গঠন করা হবে এবং এটা পুলিশ বাহিনী নামেই পরিচিত হবে এবং আপনার এই যে এদের বেতন ভাতাদি সরকার কর্তৃক নির্ধারিত পদ্ধতিতে আপনার হবে, অর্থাৎ নিম্নপদস্থ যারা কর্মচারী আছে সরকার তাদের বেতন ভাতাদি নির্ধারণ করবে। ঠিক আছে, নিম্নপদস্থ যারা অর্থাৎ কনস্টেবল থেকে এসআই পর্যন্ত আমাদেরকে বোঝানো হয়েছে, কিন্তু যারা গেজেটেড কর্মকর্তা তাদের হিসাব আলাদা। 2 ধারা পড়লে আমরা এটাই পাই, এছাড়া অন্য কিছু না, এগুলো আসবে না। এত সিরিয়াস হবেন না, যা বলতেছি সেটা খালি শুনবেন। কোনটা সিরিয়াস হওয়া লাগবে সেটা আমি বলবো, যেটা সিরিয়াস ভাবে পড়তে হবে। 2 কথা বলতে সাধারণ পুলিশ জেলা সমূহ, অর্থাৎ এই যে 2 ধারায় যে আমরা পড়লাম যে আপনার যে একটা মাত্র পুলিশ বাহিনী থাকবে বা পুলিশ গঠন হবে, 2 কথা বলতেছে যে এই পুলিশ বাহিনীকে বিভিন্ন জেলা পুলিশে বিভক্ত করে। যেমন দেখবেন এই যে আমাদের রাজবাড়ী জেলা পুলিশ, ফরিদপুর জেলা পুলিশ, মাগুরা জেলা পুলিশ, হ্যাঁ, বরিশাল জেলা পুলিশ, সব গোপালগঞ্জ জেলা পুলিশ, ফরিদপুর জেলা পুলিশ, এই বিভিন্ন জেলা পুলিশ এই বিভিন্ন এই বাহিনীকে আপনাকে বিভক্ত করতে পারবে। এটা হলো 2 কথা আপনাকে বলতেছে। এবং এই যে যে একাধিক জেলা পুলিশ, হ্যাঁ, এদেরকে কিন্তু একসাথে একটা জেলা পুলিশে রূপান্তর করা যাবে। ঠিক আছে কিনা, এই কথা আপনাকে 2 কথা আপনাকে বলতে, এগুলো পরীক্ষা আসবে না। 2 কথা বলতেছে মহাপুলিশ পরিদর্শকের ক্ষমতা প্রয়োগের নিমিত্তে ব্যক্তিবর্গের নিযুক্তি, এগুলো দরকার নাই, এগুলো দরকার নাই, এগুলো দরকার নাই। আচ্ছা, এই 3 ধারাটা গুরুত্বপূর্ণ, এটা এটা একটু দেখবেন। 3 ধারাটা এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ, রিটেন না। 3 ধারা আপনাকে বলতেছে দেশের সকল সাধারণ পুলিশ জেলার সরকার আহ, উপর অর্পিত থাকবে এবং তৎকর্তৃক প্রয়োগকৃত হইবে এবং এই আইনের বিধান মোতাবেক প্রাপ্ত প্রাধিকার ব্যতি রেখে সরকার কোনো ব্যক্তি কর্মকর্তা আদালতকে পুলিশের কাজে হস্তক্ষেপ করতে ক্ষমতা প্রদান করবে না। এটা কি আছে বাস্তবে? আছে বাস্তবে, কিন্তু নাই। অর্থাৎ বলতেছে সরকারের মানে পুলিশের উপর একমাত্র কর্তৃত্ব খাটাবে সরকার। ঠিক আছে কিনা, অথবা সরকারের নিকট থেকে ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো ব্যক্তি ছাড়া পুলিশের কাজে কেউ কোনো হস্তক্ষেপ করতে পারবে না। এখন পুলিশের সবাই মনে করেন যে হস্তক্ষেপ করে, আইন কোথায় আছে? বইতেই আছে। ঠিক আছে না, কাজে তো আর নাই নাকি? তাহলে যা হোক, এটা ওটা বিষয় না, আমরা পড়ার জন্য জানতেছি। বলতেছে যে দেশের সকল সাধারণ পুলিশ, হ্যাঁ, সাধারণ পুলিশ আপনার কি বলতেছে এই আইনের অধীনে আপনার সরকারের কর্তৃত্বে থাকবে, অর্থাৎ সরকার যেভাবে পরিচালনা করবে পুলিশ সেভাবে পরিচালিত হবে। এই যে অনেকেই বলে যে রাজনৈতিক দলের হস্তক্ষেপ চাই না, তাহলে পুলিশ আইনের 3 ধারাই তো উল্লেখ করে দিয়েছে যে পুলিশ বাহিনী সরকারের কর্তৃত্বে থাকবে নাকি? এই মুকুল ভাই, কথা কি বুঝছেন? পুলিশ কার? সরকারের কর্তৃত্বে থাকবে, লিখে দিয়েছে সরকার যেভাবে পরিচালনা করবে পুলিশ বাহিনী ওইভাবে পরিচালিত হবে এবং সরকারের নিকট থেকে ক্ষমতাপ্রাপ্ত না হয়ে অন্য কোনো ব্যক্তি পুলিশের কাজে হস্তক্ষেপ করবে না বা আছে পুলিশের কাজে হস্তক্ষেপের ক্ষমতা প্রদান মানে করবে না। ঠিক আছে কিনা, কথা কি বুঝছেন? কত কথাই তো বলতে মন চায়, সব কথা বলা যায় না, বলার নেই, সব কথা বলা যায় না। আচ্ছা, 4 ধারা মহাপুলিশ পরিদর্শক ইত্যাদি। মহাপুলিশ পরিদর্শক একটি সাধারণ পুলিশ জেলার সকল অংশের পুলিশের সকল প্রশাসনিক ক্ষমতা আহ মহাপুলিশ পরিদর্শক এবং সরকারি বিবেচনা অনুযায়ী উপ মহাপুলিশ পরিদর্শকগণ অথবা সহকারী মহাপুলিশ পরিদর্শকগণের উপর অর্পিত হবে। কি বলছে দেখেন, যে একটা সাধারণ পুলিশ জেলার সকল অংশের পুলিশের সকল প্রশাসনিক ক্ষমতা, অর্থাৎ দেখেন সহকারী মহাপুলিশ পরিদর্শক অর্পিত, মানে কি বলছে, একজন আইজিও কিন্তু বলতেছে যে আপনার এই এই জেলার ক্ষমতা নিতে পারে, তারপরে অতিরিক্ত আইজিপিও নিতে পারে এবং সহকারী মহাপুলিশগণের উপর বর্তিত হবে। সহকারী মহাপুলিশ পরিদর্শককে অর্থাৎ এআইজি যিনি, এআইজি যিনি তিনাকে, অর্থাৎ এসপি যিনি, এসপি অর্থাৎ যিনি এখন আমাদের জেলার কর্ণধর, হ্যাঁ, তিনি একটা জেলার কর্তৃত্বে আপনার এখানে থাকবে। ঠিক আছে কিনা, তো এখানে বলতেছে জেলা পুলিশ প্রশাসন ব্যবস্থা জেলা ম্যাজিস্ট্রেটের এবং স্থানীয় এখতিয়ার এলাকার এইরূপ ম্যাজিস্ট্রেটের সাধারণ নিয়ন্ত্রণ এবং নির্দেশাধীন জেলা সুপারিনটেন্ডেন্ট এবং এইরূপ সহকারী জেলা সুপারিনটেন্ডেন্টের উপর ন্যস্ত থাকবে যেরূপ সরকার বিবেচনা করবে। অর্থাৎ এক কথায় বলতেছে একটা জেলার পুলিশিং যে কার্যক্রম সেই কার্যক্রমের নেতৃত্বে কে থাকবে? থাকতে পারে মহাপুলিশ পরিদর্শক, থাকতে পারে অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক, থাকতে পারে এবং
অর্থাৎ উপ মহাপুলিশ পরিদর্শক থাকতে পারে এবং সহকারী মহাপুলিশ পরিদর্শক, আর সহকারী মহাপরিদর্শক মানে এআইজি। এআইজি মিন্স একজন এসপি। কথা কি বুঝছেন? তাহলে এমসিকিউ এখান থেকে এভাবে আসতে পারে, এছাড়া আর অন্য কোনো কিছু না। আচ্ছা, এখানে এখানে আমাদের একটা জিনিস ভালো করে জানতে হবে, সেটা হচ্ছে যে যা পড়াচ্ছে এগুলো কিচ্ছু আসবে না। পুলিশ আইনের প্রশ্ন শুরু হয়ে গেল 7 ধারা থেকে, ঠিক আছে? কিন্তু আপনারা মন মানে না, তাই একটু বলি আর কি। আচ্ছা আচ্ছা, এখন এখন আমরা আরেকটা জিনিস দেখবো এখানে বন্ধুরা। বলতেছে যে অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক, বলতেছে 4 কতে সরকার প্রয়োজন মনে করলে যে কোনো সময় একজন অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক নিয়োগ করতে পারে, ঠিক আছে কিনা? অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক বাংলাদেশে অনেকজন, 12-13 জন আছে বোধহয় এখন, ঠিক আছে কিনা? নিয়ম আছে, আইজির পর অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক যিনি, আচ্ছা, তিনি থাকবেন। এবং সরকার এমসিকিউ, কে মনে করলে, সরকার মনে করলে কি করতে পারে? অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক নিয়োগ করতে পারে। এবং অনুরূপ নিযুক্ত পুলিশের অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক অর্পিত কর্তব্য পালনে তিনি তার ক্ষমতা প্রয়োগ করতে পারবে। অর্থাৎ একজন আইজি যে ক্ষমতা প্রয়োগ করতে পারবে, একজন মানে এডিশনাল আইজি উনিও কিন্তু সেম একই ক্ষমতা আপনার প্রয়োগ করতে পারবে। আচ্ছা, মহা পুলিশ পরিদর্শকের ক্ষমতা অর্থাৎ আইজির ক্ষমতা কি? পুলিশ আইনে আইজির ক্ষমতা কি? মহাপুলিশ পরিদর্শক দেশের সাধারণ পুলিশ জেলায় ম্যাজিস্ট্রেটের পূর্ণ ক্ষমতার অধিকারী হবে, তবে সরকার কর্তৃক বিভিন্ন সময় প্রদত্ত ক্ষমতা আদেশ ও নিয়ন্ত্রণ সাপেক্ষে তিনি উক্ত ক্ষমতা প্রয়োগ করতে পারবে। এই পুলিশ আইনের 5 ধারা, পিআরবি 35-এর খ, কার্যবিধির 12 ধারা একই কথা। অর্থাৎ তিনি আইজিপি কি করতে পারবে? আপনার এই পূর্ণ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা তিনি এখানে প্রয়োগ করতে পারবে। এখান থেকে আমাদের রিটেনে প্রশ্ন আসতে পারে যে আচ্ছা, নেটওয়ার্ক সমস্যা হলো, শোনেন। তাহলে এখানে আমরা এই যতগুলো ধারা পড়লাম তার মাঝে 2টা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে যে অধস্তন কর্মচারী বলতে পুলিশ আইনে কাদেরকে বোঝাইছে? সেটা হচ্ছে ইন্সপেক্টরের নিচে যারা আছে তারা অধস্তন কর্মচারী, পুলিশ আইনের 1 ধারায় 1-10 যে সংজ্ঞাটা দিয়েছে। আর একটা জিনিস মনে রাখবেন যে আইজিপির ক্ষমতা পুলিশ আইনের কয় ধারা? সেটা হচ্ছে আপনার এই সাধারণ ক্ষমতা পুলিশ আইনের 5 ধারা। অর্থাৎ তিনি আহ, জেলায় একজন পূর্ণ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা তিনি প্রয়োগ করতে পারবেন। এবং বলতেছে যে পিআরবি 35-এর খতে বলতেছে পূর্ণ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করতে পারলেও অপরাধীদের দমন, অপরাধীদের গ্রেপ্তার, অপরাধের বৃত্তান্ত অনুসন্ধান, আসামি গ্রেপ্তারকে আদালতে সোপর্দ করা, এই কাজগুলো তিনি করবে, ঠিক আছে কিনা? অর্থাৎ তার ক্ষমতাকে সীমিত করে দিয়েছে। আর কার্যবিধি আইনের 12 ধারায় যেটা একই কথাই বলছে, অর্থাৎ এএসপি থেকে ঊর্ধ্বতন পদের পুলিশ অফিসাররা স্পেশাল ম্যাজিস্ট্রেটের যে ভূমিকা পালন করতে পারে, যে ক্ষমতা আমাদের এখন সেনাবাহিনীকে দিয়েছে, এই কথাগুলো এখানে বেসিক্যালি বলছে, এছাড়া অন্য কোনো কিছু না। জাস্ট 2টা জিনিস মনে রাখবা তোমরা এখানে। পুলিশ আইনের 5 ধারায় আইজিপি যে ছোট্ট একটা ক্ষমতা আছে, ছোট বিশাল ক্ষমতা, এটা ছোট ক্ষমতা না, যে পূর্ণ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা তিনি প্রয়োগ করতে পারবে। তবে বলতেছে অপরাধীদের গ্রেপ্তার, অনুসন্ধান, এই কাজগুলো করবে। আর পিআরবি 35-এর খ, কার্যবিধি 12 এবং পুলিশ আইনের 5 একই কথা। আর পুলিশ আইনে অধস্তন কর্মচারী বলতে কাদেরকে বোঝাইছে? ইন্সপেক্টর নিচে যারা তাদেরকে। পুলিশ আইনের সম্পত্তি বলতে কাদেরকে বোঝাইছে? বলতেছে যে আপনার এই ইসের কি কয় রে, এই অস্থাবর সম্পত্তিকে বুঝাইছে, ঠিক আছে? এই, তাহলে পুলিশ আইনের আজকে 5 ধারা পর্যন্ত কি থাক। এই সাইফুল হেডিং দিবা হচ্ছে দণ্ডবিধির 161 থেকে 176, আর পুলিশ আইনের 1 থেকে 5 ব্যাখ্যামূলক আলোচনা, এটা হেডিং দিয়ে দিবা, ঠিক আছে? এখন আমি কয়জনের কটা প্রশ্ন জিজ্ঞেস করি, দেই কে কি পারে। 5টা প্রশ্ন জিজ্ঞেস করবো, ভালো লাগতেছে না। আর বাড়ির কাজ দিলে আপনারা করেন না কা ভাই? বাড়ির কাজগুলো করবেন, যতটুকু পারেন লেখার চেষ্টা করেন।
ঠিক আছে কিনা লিখতে হবে, না লিখলে রেজাল্ট কিন্তু খারাপ হয়। হ্যাঁ, পেটের ভিতরে কেমন যেন রেকর্ড বন্ধ করেন। Recording stopped. পেটের ভিতরে কেমন ঢোল ঢোল বাজে, বুঝছেন? এত গ্যাসের কি সমস্যা, মানে উল্টা পাল্টা খাইয়ে মানে ঝামেলা হয়ে গেছে। আচ্ছা, প্রশ্ন করি আমি।